প্লিজ অনন্যা, আমাকে ছেড়ে যেও না। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই। তোমাকে ভালোবেসে আমি সব হারিয়েছি। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছি। এমনকি আমার বাবা মা আমাকে ত্যায্য করেছে। এই মুহূর্তে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কোথায় যাব? কার কাছে যাব? আমার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আমার কণ্ঠে এমন অসহায়ত্ব যা থেকে পাথরের হৃদয় হয়তো গলে যেত। কিন্তু অনন্যার চোখে তখন আর কোনো মায়া জন্মালো না। হঠাৎই অনন্যার বাবা প্রচণ্ড রেগে আমাকে লাথি মেরে সরিয়ে দিল। আমি ভারসাম্য হারিয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়লাম। মেঝেতে পড়ে ব্যথায় কুঁকড়ে উঠলাম। সেই মুহূর্তে অনন্যার বাবা মাহবুব সাহেব কঠিন গলায় বলে উঠলেন, আমার মেয়ে তোকে একটু আগেই ডিভোর্স দিয়েছে, এখনো কোন অধিকারে তুই আমার মেয়েকে আটকাচ্ছিস? আমি ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকালাম। আমার চোখ গিয়ে থামল অনন্যার বাবা মা আর ছোট বোনের মুখের দিকে। কয়েক মুহূর্ত তাদের দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। মনের ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই মানুষগুলোর সব দায়িত্ব তা আমি নিয়েছিলাম। 2 বছর ধরে এই পরিবারটা আমার উপর নির্ভর করে বেঁচেছে। তাদের খাওয়া পড়া থেকে শুরু করে সংসারের প্রয়োজনের সব কিছু আমি নিজের দায়িত্ব মনে করে পূরণ করেছি। অথচ আজ আমাকে বুকের ওপর লাথি মারার আগে একজন মানুষ একবারও ভাবলো না এই মানুষটাই তাদের জন্য কতটা করেছে। তবুও ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস। এত অপমানের পরেও আমার হৃদয় অনন্যার কাছেই ছুটে গেল। আমি আবার উঠে দাঁড়িয়ে অনন্যার কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরলাম। প্লিজ অনন্যা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবেসেই তো বিয়ে করেছি। আমাদের যে সমস্যা হয়েছে, আমরা চাইলে একটা বাচ্চার দত্তক নিতে পারি। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। অনন্যার মুখ মুহূর্তে বিকৃত হয়ে উঠল বিরক্তিতে। পরের মুহূর্তে সে প্রচণ্ড জোরে আমার বুক বরাবর লাথি মারল। লাথিটা শুধু আমার বুকে লাগেনি, মনে হলো সরাসরি আমার অন্তরে এসে আঘাত করেছে। আমি স্থির হয়ে গেলাম। চোখ বড় বড় করে অনন্যার দিকে তাকিয়ে রইলাম। নিজের ভালোবাসার মানুষটি সত্যি যে আমাকে এভাবে লাথি মারতে পারে, এটা যেন কোনোভাবে আমি বিশ্বাস করতে পারছিলাম না। অনন্যা এবার চিৎকার করে বলল, আমি কি পাগল যে তোর মতো একটা হিজলার সঙ্গে সারা জীবন সংসার করব, যে আমাকে কখনো সন্তানের সুখ দিতে পারবে না, আমাকে মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে না? আর আমি কি পাগল হয়েছি যে অন্য সন্তানকে নিজের সন্তানের মতন লালন পালন করব? কথাগুলো আমার কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন চারপাশের সমস্ত শব্দ থেমে গেল। আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। এতদিন যে মানুষটাকে নিজের পৃথিবী ভেবেছিলাম, সেই মানুষটির মুখ থেকে আজ এমন কথা শুনতে হচ্ছে। আমার ঠোঁট কাঁপতে লাগলো। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে অনন্যার দিকে তাকিয়ে বললাম, তোমার পায়ে পড়ি অনন্যা, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি কোথায় দাঁড়াবো আমি জানি না। তুমি আমার সব কিছু। তুমি চলে গেলে অনন্যা আমি মরে যাব। অনন্যার মা এবার তার ছেলের হাসি দিয়ে বললেন, তুই থাকলে কি আর না থাকলে তাতে আমাদের কি? আমার মেয়ের রূপে গুণে কোনো কমতি নেই। তোর চেয়ে 1000 গুণ ভালো পরিবারের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। তুই তো একটা হিজড়া। তিনি থেমে গিয়ে অপমানজনক শব্দটি উচ্চারণ করলেন। ঘরের এক কোণে অনন্যার ছোট বোন দাঁড়িয়েছিল। পুরো ঘটনাটা সে নীরবে মোবাইলে ভিডিও করছিল। কারোর প্রতি তার কোনো মায়া নেই, বরং আমার অপমান যেন তার কাছে বিনোদনের বিষয়। অনন্যা ঠোঁটে বিদ্রোহের হাসি ফুটিয়ে বলল, তুমি যদি আমাকে ছাড়া বাঁচতেই না পারো, তাহলে আগে নিজের জীবনটা নিয়ে ভাবো। আমার পেছনে পড়ে থেকে কোনো লাভ নেই। আমি তোমার সঙ্গে আর এক মুহূর্তও থাকতে চাই না। তাছাড়া তোমার মতন পুরুষকে কেউ বিয়ে করবে না। তার চেয়ে তুমি মরে যাও, এটাই ভালো তোমার জন্য। আর একটা কথা, তোমার অফিসের বস মানে আরিয়ান সাহেবের সাথে 2 দিন পর আমার বিয়ে। কথাগুলো বলেই সে আবার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর আর পিছনে ফিরে তাকালো না। অনন্যার মা আর তার বোনও তাকে অনুসরণ করে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল আর ঘরের মাঝখানে পড়ে রইলাম আমি। শেষের কথাটা রীতিমতো তীর হয়ে বিঁধে গেল আমার বুকে। আর তখন শুধু আমার একটা কথাই মনে পড়ে। আমার বন্ধু রাসেল বলেছিল, আমার অফিসের বস আরিয়ানের সাথে অনন্যার একটা সম্পর্ক চলছে, যেটাকে আমরা পরকীয়া বলি। একটা মানুষ যে কয়েক মুহূর্ত আগে তার ভালোবাসার মানুষটাকে ধরে রাখার জন্য কাকুতি মিনতি করছিল, সে এখন একা, ভীষণ একা। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে মাথা তুলে বন্ধ দরজার দিকে তাকালাম। চোখ থেকে তখনও পানি ঝরছে। নিজেকেই নিজে বললাম, অনন্যা, যেদিন তুমি সত্যিটা জানবে, সেদিন জীবনে সবচেয়ে বড় ভুলটা বুঝতে পারবে। আজ তুমি চলে যাচ্ছ না, কিন্তু একদিন তুমি আবারও ফিরে আসতে চাইবে। একদিন তুমি আমাকে ভালোবেসে পাগল হয়েছিলে, আজ তোমার সে ভালোবাসা কোথায় হারিয়ে গেল? চোখ বন্ধ করলাম। তারপর নিজের মনে নিজে প্রশ্ন করলাম, তুমি কি সত্যিই কোনোদিন আমাকে ভালোবেসেছিলে অনন্যা? রাত পেরিয়ে ধীরে ধীরে সকাল হয়ে গেল, কিন্তু আমার জীবনে যেন রাতটাই রয়ে গেল। সারা রাত ঘুমোতে পারলাম না। চোখের সামনে বারবার ভেসে উঠছিল অনন্যার মুখ, সেই মানুষটার মুখ যার জন্য আমি নিজের পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছি।
2 বছর ধরে অনন্যার পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। তাদের খাবার, পোশাক, সংসারের খরচ, যা কিছু আমার সামর্থ্যের মধ্যে ছিল সব কিছুই পূরণ করার চেষ্টা করেছি। এমনকি অনন্যার বাবা মাকে নিজের বাবা মার মতো সম্মানও দিয়েছি। কিন্তু বিনিময়ে কি পেলাম? একটুও সম্মান নয়, একটু কৃতজ্ঞতা নয়, শুধু অপমান, অবহেলা, শুধু ভালোবাসার নামে গভীর প্রতারণা। আমার বুকটা ভারী হয়ে উঠল। ঠিক তখনই আমার বাবার পুরনো কথাগুলো মনে পড়ল। বাবা কতবার আমাকে সতর্ক করেছিলেন। এই মেয়ে আর তার পরিবার ভালো নয়, একদিন তোকে ধোকা দেবে, তখন বুঝবি তুই কি হারিয়েছিস। তখন আমি বাবার কথা শুনিনি। ভালোবাসার নেশায় আমি অন্ধ হয়ে ভেবেছিলাম পৃথিবীর সবাই ভুল হতে পারে, কিন্তু অনন্যা কখনো আমাকে ঠকাতে পারে না। আর সেই বিশ্বাসটাই আমার সামনে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ধীরে ধীরে চোখ মুছে উঠে দাঁড়ালাম। আমার জীবনে প্রথমবারের মতো মনে হলো ভালোবাসার জন্য মানুষ সব কিছু হারাতে পারে, কিন্তু যে মানুষটির জন্য সব হারায় সেই মানুষটি যদি একদিন তাকে অস্বীকার করে, তখন হারানোর যন্ত্রণাটা কতটা যে গভীর হয় তা শুধু সেই মানুষটিই জানে। বাড়ি থেকে বেরিয়ে আমি ধীর পায়ে রাস্তায় হাঁটছি। কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। শুধু জানি এই বাড়িটাকে এতদিন নিজের পৃথিবী ভেবেছিলাম। শুধু জানি যে বাড়িটাকে এতদিন নিজের পৃথিবী ভেবেছিলাম সেই বাড়িটাই আজ আমার কাছে অপরিচিত হয়ে গেছে। অনন্যার মুখ, তার কথাগুলো, বুকের ওপর এসে পড়া সে লাথি, সব কিছু বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এমন সময় কয়েকজন হিজড়ার দল এসে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন আমার দিকে তাকিয়ে এসে বলল, আরে এটা তো সেই ছেলে ফেসবুকে যার ভিডিও দেখেছি, আজ থেকে আমাদের সঙ্গে নতুন সঙ্গী হতে চলেছে। কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। আমি অবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে রইলাম। কিছুই বুঝতে পারছিলাম না কেন তারা আমাকে ঘিরে ধরেছে, কিসের ভিডিও দেখেছে, আর কেনই বা আমাকে তাদের নতুন সঙ্গী বলছে। আমি তাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে একজন আবার বলে উঠল, আরে চলে যাচ্ছিস কেন? তোকে তো আবার আমাদের কাছে ফিরে আসতে হবে। গতকাল তোর বউ তোকে ছেড়ে গেছে না? ফেসবুকে তো এখন পুরো দেশেই দেখে ফেলেছে। কথাটা শুনতে আমার বুকের ভেতরটা দুঃখ করে উঠল। মনে হলো আমার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। দ্রুত সেখান থেকে সরে এলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার আশেপাশের মানুষগুলো আমার দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, প্রায় সবাই যেন আমাকে দেখছে। কেউ আর চোখে তাকিয়ে হাসছে, কেউ আবার সরাসরি অট্টহাসিতে ফেটে পড়ছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটাই নাকি? দেখতো কত হ্যান্ডসাম, দেখতে কত সুন্দর একটা ছেলে, অথচ শুনছি ও নাকি হিজড়া। কথাটা শেষ না করে মেয়েটাও হেসে ফেলল। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আরও কিছুদের এগোতে কয়েকজন ছেলে আর বয়স্ক মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। আমাকে দেখে তাদের একজন বলে উঠল, আরে এই ছেলেটা তো দেখতে এত সুন্দর, দেখলে তো বোঝাই যায় না সে হিজলা। অন্যজনও মুচকি হেসে বলল। ফেসবুকে যা দেখেছি এখন তো সবই জানা। আমি দ্রুত পা বাড়ালাম, কিন্তু যেদিকেই যাচ্ছি সেদিকে মানুষের চোখ যেন আমার পিছু নিচ্ছে। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার প্রকাশ্যে কটাক্ষ করছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমার বেঁচে থাকা জীবনটাই যেন মানুষের হাসি তামাশার বিষয় হয়ে গেছে। যে পৃথিবীতে এতদিন আমি মাথা উঁচু করে হেঁটেছি, সেই পৃথিবীটাই আজ আমার কাছে এক অসহ্য কারাগারের মতো মনে হচ্ছে। আমি একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম, এমন একটা জায়গা যেখানে গিয়ে অন্তত কয়েক মুহূর্তের জন্য মানুষের চোখের আড়ালে দাঁড়াতে পারবো, নিজের ভেঙে পড়া মনটাকে সামলাতে পারবো। ঠিক তখন 18-19 বছরের একটা ছেলে সামনে এসে দাঁড়ালো। ছেলেটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব, আপনি কি সত্যি তৃতীয় লিঙ্গের মানুষ? জানি না কেন আপনাকে দেখে তো আমার তেমন মনে হয় না। আমি বিরক্ত হয়ে তাকালাম তার দিকে। সারাদিনের অপমান, লজ্জা আর অসহায়তা যেন আমার কণ্ঠে জমেছিল। তোমাকে সব কে বলেছে? সকাল থেকে সবাই সব কথা কেন বলছে? ছেলেটা অবাক হয়ে বলল, কেন ভাইয়া, আপনি জানেন না? আপনি তো ভাইরাল। এই দেখেন, আপনার বউ গতকাল একটা ভিডিও করে ছেড়ে দিয়েছে, 12 ঘন্টার মধ্যে 5 মিলিয়ন ভিউ। আপনাকে ছেড়ে যাওয়ার সময় কি হয়েছে সব বলেছে। ছেলেটা নিজের মোবাইলটা আমার হাতে তুলে দিল। আমি কাপা হাতে স্ক্রিনের দিকে তাকালাম। ভিডিও চালু হতে আমার চোখ স্থির হয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে গতকাল রাতে আমি অনন্যার পা ধরে কাঁদছি, হাত জোর করে তাকে চলে যেতে নিষেধ করছি, বারবার নিজের ভালোবাসার কথা বলছি। আর ভিডিও শেষে অনন্যা ও তার মা বলছে, আকাশ হিজড়া, সেই জন্যই আমার মেয়ের সাথে তার ডিভোর্স করিয়ে আজকে আমরা চলে যাচ্ছি। যার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনের সব কিছু স্পর্শকাতর বিষয়টাকে সবার সামনে এনে অপমান করা হয়েছে। ভিডিওটা শেষ হওয়ার আগেই আমার হাত কাঁপতে শুরু করলো।
আমার মাথার ভিতর যেন বজ্রপাত হলো। এখন আর কিছু বুঝতে বাকি রইল না। মানুষ কেন আমাকে দেখে আসছে, কেন রাস্তার সবাই আমাকে চিনে ফেলছে, কেন হিজলাতের দল আমাকে ঘিরে ধরে তাদের সঙ্গে যাওয়ার কথা বলছিল। অনন্যা শুধু আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়নি, নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমার সম্মানটুকুকে পুরো সমাজের সামনে ছিন্ন ভিন্ন করে দিয়ে গিয়েছে। ঠিক তখনই আমার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে লেখা বাবা। আমি কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলাম। তারপর কাপা হাঁটতে কলটা রিসিভ করতে ওপাশ থেকে বাবার কণ্ঠ ভেসে এলো। তোকে তো আমরা আগেই ত্যায্য করেছি, আল্লাহর দোহাই লাগে তুই আর আমাদের বাড়ির আশেপাশে আসবি না, কাউকে বলবি না যে তুই আমাদের ছেলে। মানুষ যদি জানতে পারে তুই আমাদের সন্তান, তাহলে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। বাবার মুখে এমন কথা শুনে আমার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। যে বাবা মায়ের কাছে একদিন ফিরে যাওয়ার আশায় বুক বেঁধেছিলাম, আর সেই বাবাই আমাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে নিষেধ করেছেন। ফোনটা কানে ধরা অবস্থাতেই আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন আমার মাথার উপর ভেঙে পড়েছে। নিজের মান সম্মান, ভালোবাসা, পরিবার সব কিছু একসঙ্গে মাটিতে মিশে গেছে। আমার আর তখন বুঝতে বাকি রইল না, অনন্যাও আমার পরিবার সমাজের সামনে নিজেদের সম্মানটুকু বাঁচিয়ে রাখতেই আমার সম্মানটাকে বলি দিয়ে দিয়েছে। আমি ফোনটা নামিয়ে ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে লাগলাম। মাথার ভেতর তখন একের পর এক অন্ধকার চিন্তা ঘুরপাক খাচ্ছে। জীবনের প্রতি সমস্ত আশা যেন নিঃশেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ আমার মনে পড়ে গেল বহু বছর আগের একটা দিন। এমন একটা দিন যখন আমার জীবনটা এতটা কঠিন ছিল না, যখন ভালোবাসা নামে ছিল একটা ছোট্ট বাটন ফোন, কয়েকটা SMS, আর ফোনের ওপাশ থেকে প্রিয় মানুষের কণ্ঠ শোনা। অতীতের সেই স্মৃতি ধীরে ধীরে আমার মনকে টেনে নিয়ে গেল অনেক দূরে। চলুন তাহলে আপনাদেরকে একটু অতীত থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সালটা 2010। তখনকার ভালোবাসা আজকের মতো এত আড়সর ছিল না। ভালোবাসা লুকিয়ে থাকতো মোবাইলের ছোট্ট ইনবক্সে। একটা হ্যালো, একটা কেমন আছো, কিংবা গভীর রাতে আসে একটা ছোট্ট SMS-এ। এসবের মধ্যে মানুষ খুঁজে নিত পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। প্রিয় মানুষের কণ্ঠ একবার শুনতে পেলে মনটা জুড়িয়ে যেত। দিনটা ছিল 2010 সালের 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আমার সব বন্ধুরা সেদিন তাদের গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিল। কেউ রেস্টুরেন্ট, কেউ পার্কে, কেউ আবার শুধু পাশাপাশি হাঁটতেই বেরিয়েছিল। কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। তাই বাড়িতে বসেই সেদিন মনটা ভীষণ খারাপ হয়েছিল। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল, একটা অচেনা নাম্বার। আমি অনিচ্ছা শর্তে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে বেশি এলো একটা মেয়ের সুমধুর কণ্ঠ। হ্যালো ইশরাত, আমি মেঘ বলছি। তুমি কোথায়? আমি তো এখনো দাঁড়িয়ে আছি। কণ্ঠটা শুনে আমি কয়েক মুহূর্ত থমকে গেলাম। তারপর নিজেকে সামলে বললাম, সরি, আমি ইশরাত নই, আমার নাম আকাশ। আপনি ভুল নম্বরে ফোন করেছেন। কথাটা বলেই সে ফোনটা কেটে দিল। এমনিতে আমার মনটা খারাপ ছিল, তা আবার রং নম্বরের ফোন। বিষয়টা আমার কাছে বিরক্ত করে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর একই নম্বর থেকে আবারও ফোন এলো। ওপাশে আবারও সেই মিষ্টি কণ্ঠ, আপনি ভুল নম্বরে ফোন করেছেন। তারপর আবারও ফোনটা কেটে গেল। এভাবে 3-4 বার ফোন আসার পর আমার বিরক্তি যেন বাড়তে লাগলো। মনে হলো নিশ্চয়ই আমার বন্ধুরা কোনো মেয়েকে দিয়ে আমাকে ফোন করে জ্বালাচ্ছে। তাই ষষ্ঠবারের মতো ফোন এলে আমি রাগের মাথায় মেয়েটাকে জানোই তাই বলে বকাঝকা করলাম। কথাবার্তার মাঝে খারাপ ব্যবহারও করলাম। বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে দেখা হলে আমি রাসেল, কাদের আর মুন্নাকে জিজ্ঞাসা করলাম, তোরা কি কোনো মেয়েকে দিয়ে আমাকে ফোন করাচ্ছিস? রাসেল অবাক হয়ে বলল, আরে না দোস্ত, এমনিতেই আমরা জানি তোর কোনো গার্লফ্রেন্ড নেই, তাই বলে অন্য মেয়েকে দিয়ে ফোন করিয়ে তোকে জ্বালাবো নাকি? কাদের আর মুন্নাও একই কথা বলল। আমি চুপ হয়ে গেলাম। আমার বুকের ভেতর হঠাৎ অপরাধবোধ জেগে উঠল। মেয়েটাকে আমি অযথায় গালিগালাজ করেছি, খারাপ ব্যবহারও করেছি। কিছুক্ষণ পর নিজেকে সামলাতে না পেরে সেই নম্বরে আমি নিজেই ফোন করলাম। ফোন রিসিভ হতেই, আসলে আমি ভেবেছিলাম আমার বন্ধুরা আমার সঙ্গে কোনো মেয়েকে দিয়ে ফাজলাম করছে, তাই আপনার সঙ্গে এমন ব্যবহার করেছি। সরি বলার দরকার নেই, আমি কিছু মনে করিনি। আসলে আমি আজ ঢাকায় এসেছি। আমার এক বান্ধবীর নম্বরে ফোন করতে গিয়ে বারবার ভুল করে আপনার নম্বরে ফোন চলে যাচ্ছে। আমি এখনও ঢাকা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন তো রাত 10টা বাজে, আপনি এখনও সেখানে দাঁড়িয়ে আছেন? যাবেন কোথায়? মেয়েটা একটু ভয় মেশানো কণ্ঠে বলল, আসলে আমি একা গাড়িতে উঠতে ভয় পাচ্ছি। আমার বান্ধবী আসবে বলেছিল। শুনেছি তারা ধানমন্ডির 10-এ থাকে, 6 নম্বর রোড, 17 নম্বর বাসা। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটা সিএনজি নিন, ড্রাইভারকে আমার সঙ্গে কথা বলতে দিন। মেয়েটা একটা সিএনজি ড্রাইভারের হাতে ফোনটা দিল। আমি ধানমন্ডি থানার পক্ষ থেকে বলছি, ও আমার বাসার মেহমান। ওনাকে সুন্দর করে ধানমন্ডি 10 নম্বর, 6 নম্বর রোড, 17 নম্বর বাসায় পৌঁছে দেবেন। কোনো এদিক সেদিক যেন না হয়।
আমার কথাগুলো শুনে সিএনজি ড্রাইভারের মুখে রং পাল্টে গেল। তার চোখে মুখে ভয় ছাপ ফুটে উঠল। সে দ্রুত ফোনটা মেয়েটার হাতে দিয়ে বলল, আপা, উনি পুলিশে বলেছে আপনি ঠিকানা বলেন, আমি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। সেদিনের সেই সিএনজি চালক মেয়েটাকে ঠিকমতো তার গন্তব্যে পৌঁছে দিয়েছিল। আর সেদিন থেকে শুরু হয়েছিল ছোট্ট একটা বাটন ফোনের মাধ্যমে আমার জীবনের নতুন এক সম্পর্ক। কখনো SMS, কখনো ফোনে কথা। ধীরে ধীরে অচেনা দুটো মানুষ একে অপরের খুব কাছের হয়ে উঠতে লাগলো। আর সেই মেয়েটির নাম ছিল সায়রা তাবাসসুম মেঘ। কথা বলতে বলতে একদিন হঠাৎ আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম কিন্তু আকাশ। ওপাশ থেকে মেয়েটি মুচকি এসে বলল, আমার নাম মেঘ। সেই একটি নামই যেন আমার জীবনে আলাদা একটা অর্থ নিয়ে এলো। সেদিন থেকেই শুরু হলো দুজনের সম্পর্কের এক নতুন অধ্যায়। মুখে কেউ ভালোবাসার কথা বলেনি, কিন্তু কাউকে ভালোবাসি বলিনি। অথচ অদৃশ্য এক টানে দুজনই ধীরে ধীরে একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়লাম যেন একজনকে ছাড়া অন্যজনের দিনটাই অসম্পূর্ণ। আমি যদি কোনোদিন মেঘের সঙ্গে কথা না বলতে পারতাম, অদ্ভুত এক অস্থিরতা আমাকে ঘিরে ধরতো। বারবার ফোনের দিকে তাকাতাম, মেঘ কেন ফোন ধরছে না, সেই চিন্তায় অস্থির হয়ে উঠতাম। আর মেঘের অবস্থা ছিল আরও করুণ। আমার সঙ্গে কথা না বলে সে ভার্সিটি যেত না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কখনো চুপচাপ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতো। নিজের অজান্তে মেঘ বুঝতে শুরু করেছিল সে আমাকে ভালোবেসে ফেলেছে। আর শুধু ভালোবাসাই নয়, আমি যেন তার রক্তে নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছি। আমাকে ছাড়া একটা দিন কাটানোর চিন্তাই যেন তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। বিষয়টা বেশি দিন মেঘের হোস্টেলের ভেতরে গোপন থাকলো না। কান থেকে কানে ছড়িয়ে পড়ল অদ্ভুত সেই প্রেমের গল্প। মেঘ নাকি এমন একজন ছেলেকে ভালোবেসে ফেলেছে যাকে সে জীবনে একবারও দেখেনি, আর ছেলেটাও নাকি তাকে না দেখে ভালোবেসে ফেলেছে। ধীরে ধীরে ব্যাপারটা হোস্টেলে সবার কাছে এক ধরনের কৌতূহলের বিষয় হয়ে উঠল। মেঘ তখন 112 নম্বর রুমে থাকতো, আর একই হোস্টেলের 214 নম্বর রুমে থাকতো অনন্যা। মেঘ আর অনন্যা একে অপরকে চিনত না, কিন্তু মেঘের সেই অদেখা ভালোবাসার গল্প অনন্যার কাছেও পৌঁছে গেল। এমন এক অদ্ভুত সম্পর্কের কথা শুনে অনন্যার মনে কৌতূহল জন্ম নিল। মেঘের ভালোবাসা এত গভীর, অথচ সেই ছেলেটাকে কোনোদিন চোখেই দেখেনি। কেমন সেই ছেলে, এমন একজন মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে অনন্যার মনেও জেগে উঠল। অন্যদিকে আমি প্রায়ই মেঘকে বলতাম, চলো না মেঘ, আমরা একদিন দেখা করি, সামনাসামনি বসে একটু কফি খাবো, তোমার হাতটা ধরে তোমার সঙ্গে কথা বলবো। কথাগুলো শুনতেই মেঘের বুকের ভিতর হৃদস্পন্দন দ্রুত ছুটতে শুরু করলো। ফোনে আমার কণ্ঠ শুনেই যেখানে তার হার্টবিট এত দ্রুত বেড়ে যায়, সেখানে মানুষের সামনে বসলে কি হবে ভাবতেই তার শরীর কেঁপে উঠত। মেঘ মনে মনে ভাবতো, ফোনে কথা বললেই যদি বুকের ভেতর এমন ঝড় ওঠে, সামনে বসলে তো হয়তো হার্ট অ্যাটাকই হয়ে যাবে। তাই প্রতিবারই আমি দেখা করার কথা বললে মেঘ লাজুক কণ্ঠে শুধু বলতো, এখন না, সময় হোক তখন দেখা করব। কিন্তু মেঘ জানতো না তার এই অপেক্ষার আড়ালে কেউ একজন নিঃশব্দে তার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার দরজা খুলে ফেলেছে। একদিন মেঘ তার বাটন মোবাইল চার্জে লাগিয়ে হোস্টেলের রুমের বাইরে একটু হাঁটতে বেরিয়েছিল। সেই সুযোগটাই কাজে লাগাল অনন্যা। কৌশলে মেঘের মোবাইলটা চুরি করে নিল সে। মেঘ কিছুই বুঝতেই পারল না, আর আমিও জানতে পারলাম না যে ওপাশে আমি কার সঙ্গে কথা বলছি। সে আর মেঘ রইল না, হয়ে গেল অন্য আরেকজন, অনন্যা। সেদিন থেকে আমি কথা বলতে শুরু করলাম অনন্যার সঙ্গে মেঘ ভেবে। প্রথম দিকে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমার মনে সন্দেহ জন্মাতে লাগলো। মেঘের কথা বলার ধরন, কিছু কিছু উত্তর, কোথাও যেন একটা অদৃশ্য অমিল। একদিন আমি সরাসরি বিষয়টা তুলতে অনন্যা খুব কৌশলে কথাটা ঘুরিয়ে দিল। তখন বলল, গলায় সমস্যা হয়েছে। কখনো বলল, অপারেশন হয়েছে তাই কণ্ঠস্বর কিছুটা বদলে গেছে। ভালোবাসায় অন্ধ হয়ে আমি শেষ পর্যন্ত সেই কথাগুলো বিশ্বাস করে নিলাম। অন্যদিকে সত্যিকারের মেঘ তখন মোবাইল হারিয়ে সম্পূর্ণ অসহায়। আমার সঙ্গে হঠাৎ তার সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। তারপর দিন কেটে গেল, কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না। এমনকি ঠিকানাও জানে না, চেনেও না। প্রতিদিন অপেক্ষা করতে করতে একসময় মেঘের মনটা নিস্তব্ধ হয়ে গেল। সে পড়াশোনা বন্ধ করে দিল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। তার বাবা মা অবশেষে তাকে বাড়িতে নিয়ে এলেন। মেঘের সৎমা ছিল, নিজের সন্তান না থাকায় বাড়ি থেকে মেঘকে নিজের সন্তানের মতোই দেখানোর চেষ্টা করলেও তার মনের গভীরে মেঘের প্রতি এক ধরনের হিংসা লুকিয়েছিল। মেয়েটার ভেঙে পড়া অবস্থাটাকেও তিনি মমতা দিয়ে নয়, বিরক্তি আর অবহেলার চোখে দেখতেন। মেঘ তখন প্রায় নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল। তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হতো। কেউ খাবার দিলে খেত, না দিলে চুপচাপ বসে থাকতো। জানালার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। তার কাছে দিন রাতের কোনো পার্থক্য ছিল না, শুধু একটাই প্রশ্ন বারবার তার বুকের মধ্যে কাটার মতো বিঁধে থাকতো, আকাশ কোথায়?
অথচ সেই সময় আমি প্রতিদিন যার সঙ্গে কথা বলছি, যার কণ্ঠ শুনে নিজের ভালোবাসার মানুষকে অনুভব করছি, সে আসলে মেঘ নয়, অনন্যা। এভাবেই সময় এগিয়ে যেতে লাগলো। একদিন মেঘের মোবাইল থেকে মেঘ সেজে আমার সঙ্গে কথা বলছিল অনন্যা। কথার এক পর্যায়ে হঠাৎ অনন্যার মুখ দিয়ে বেরিয়ে গেল সেই কথাটা, যেটা আমি এতদিন ধরে মেঘের মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আকাশ, চলো না আমরা দেখা করি, সামনাসামনি বসে কথা বলবো, কফি খাবো। কথাটা শুনে আমি যেন কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতেই বলে গেলাম। এতদিন যে মেয়েটা প্রতিবার দেখা করার কথা উঠলেই বলতো এখন না, সময় হোক, সেই মেঘ আজ নিজে থেকে দেখা করতে চাইছে। আমার চোখে মুখে সেই আনন্দের ঝিলিক ফুটে উঠল। বুকের ভিতর জমে থাকা দীর্ঘ অপেক্ষা যেন মুহূর্তেই রঙিন হয়ে উঠল। আমি দেরি করলাম না, উত্তেজিত কণ্ঠে বললাম, সত্যি তুমি দেখা করবে? বলো কখন দেখা করবে, কোথায় দেখা করবে? আমি তখনও জানতাম না যে সাক্ষাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি, সেই সাক্ষাতের ডাক এসেছে আমার সত্যিকারের ভালোবাসার কাছ থেকে নয়, বরং আমার জীবনের সবচেয়ে বড় প্রতারণার দরজা খুলে দেওয়া একজন মানুষের কাছ থেকে। অনন্যা তখন মৃদু স্বরে বলে উঠল, আমি তো ঢাকায় থাকি, তুমি কোথায় থাকো? আকাশ একটু দ্বিধা না করে উত্তর দিল, আমি চট্টগ্রামে থাকি, সমস্যা নেই, তোমার সঙ্গে দেখা করতে ঢাকা আসতে আমার কোনো সমস্যা হবে না। অনন্যা কিছুক্ষণ নীরব থেকে বলল, তাহলে আগামীকাল বিকেল 4টায় হাতির ঝিলে চলে আসো। কথা শেষ হওয়ার পর আকাশ যেন আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। সেদিন ওই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সে। রাতের গাড়ি ছুটে চলল অন্ধকার পথ কেটে। জানালার বাইরে একের পর এক আলো পেছনে পড়ে রইল, আর আকাশের চোখের সামনে শুধু একটি নাম, মেঘ। সারা রাত অনন্যার সঙ্গে চ্যাটিং করেই সময় কাটিয়ে দিল আকাশ। গাড়ি কত দূর এগিয়েছে, কতটা পথ বাকি, বারবার জানতে চাইছিল অনন্যা। এখন কত দূর এসেছো? আকাশ উত্তর দিচ্ছিল, এই তো এতটুকু এসেছি। আবার কিছুক্ষণ পর অনন্যার বার্তা আসছিল, আবার উত্তর দিচ্ছিল আকাশ। এভাবেই রাতের নিস্তব্ধ পথ পেরিয়ে প্রতিটি কিলোমিটারের সঙ্গে তাদের SMS এর কথার ফুলঝুরি ঝরে পড়তে লাগলো। গাড়ি এগিয়ে চলছিল ঢাকার দিকে, আর আকাশের হৃদয় ছুটছিল তার কল্পনার মেঘের দিকে। সকালে ঢাকা পৌঁছানোর পর আকাশ আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে অনন্যাকে ফোন করে বলল, হ্যাঁ মেঘ, আমি চলে এসেছি, এখন হাতির ঝিলের দিকে যাব। ওপাশ থেকে অনন্যা বলল, আমি ক্লাস শেষ করে হাতির ঝিলে চলে আসবো, তুমি সেখানে অপেক্ষা করো। ফোনটা কেটে যাওয়ার পর আকাশের ঠোঁটে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। অথচ অন্যদিকে সত্যিকারের মেঘ তখন প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায়। নিজের রুমে চুপচাপ বসে আছে সে, চারপাশে বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। পড়াশোনা, ভবিষ্যৎ, পৃথিবীর বাকি সব চিন্তা যেন তার মাথা থেকে একে একে মুছে গেছে। তার সমস্ত চিন্তা, সমস্ত অপেক্ষা, সমস্ত অস্থিরতা এসে আটকে আছে একটি মানুষকে ঘিরে, আকাশ। হঠাৎ মেঘের বান্ধবী কোহিনূর এসে তার পাশে বসলো। মেঘের গায়ে হাত রাখতেই সে যেন ঘোরের মধ্যে থেকে চমকে উঠল। কোহিনূর উদ্বিগ্ন চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, দোস্ত, তুই পড়াশোনা ছেড়ে দিয়েছিস, সব কিছু ছেড়ে দিয়েছিস, একেবারে পাগলের মতো হয়ে গেছিস। আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর মোবাইলটা চুরি করলো কে? তোর মোবাইলে ফোন দিলে রিং হয়, কিন্তু কেউ রিসিভ করে না। কথাগুলো যেন মেঘের বুকের জমে থাকা বাঁধে আঘাত করলো। হঠাৎ ডুকরে কেঁদে উঠল মেঘ। তার কান্নার শব্দে কোহিনূরের বুকটাও কেঁপে উঠল। সে বন্ধুকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মেঘের চোখের পানি যেন কিছুতেই থামছিল না। কাঁদতে কাঁদতে মেঘ শুধু একটা কথাই বলল, আকাশ কি কোনোভাবে আমাদের হোস্টেলে এসেছিল আমার খোঁজ নিতে? মেঘের অসহায় কণ্ঠ শুনে কোহিনূরের চোখেও পানি জমে উঠল। সে নিজেও অঝরে কাঁদতে কাঁদতে বলল, না রে দোস্ত, তবে আমি প্রতিনিয়ত খবর রাখছি। আজকেও হোস্টেলে লোক লাগিয়েছি, কে তোর মোবাইলটা চুরি করেছে, কার কাছে আছে সেটা জানার জন্য। কিছুক্ষণ দুজনের মধ্যে ভালো মন্দ নানা কথা চলল। কোহিনূর মেঘকে বোঝানোর চেষ্টা করলো, তাকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু মেঘ, তার ভেতরের অস্থিরতা যেন কোনো কথাতেই শান্ত হওয়ার নয়। তার পৃথিবী জুড়ে তখন একটাই মানুষ, আকাশ। এদিকে সময় যেন আকাশের সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছিল। ঘড়ির কাঁটা এগুচ্ছিল, অথচ তার মনে হচ্ছিল সময় যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে। কখন তার অপেক্ষার মেঘ বৃষ্টি হয়ে তার সামনে এসে দাঁড়াবে, সেই প্রতীক্ষায় আকাশ ক্রমেই অধৈর্য হয়ে উঠেছিল। তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা, অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ হয়ে তার হৃদয়ের উপর চাপ ফেলছিল। আকাশ মনে মনে বলল,
পৃথিবীতে মৃত্যুর চেয়ে যদি ভয়ঙ্কর কিছু থেকে থাকে তাহলে সেটা অপেক্ষা। অস্থিরতা শুধু আকাশের মধ্যেই ছিল না, একই অস্থিরতার আগুনে পড়ছিল অনন্যাও। কারণ সে জানতো যে পরিচয়ে এতদিন আকাশের সঙ্গে কথা বলছে সেই পরিচয় তার নিজের নয়। মেঘের নাম নিয়ে সে এমন এক মিথ্যা ও অন্যায় সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে যার শেষ কোথায় সে নিজেও জানে না। তবু তার মনে একটাই প্রশ্ন বারবার জেগে উঠছিল, একজন পুরুষ কিভাবে কোনো মেয়েকে না দেখে তাকে ভালোবেসে ফেলতে পারে? অনন্যা মনে মনে ভাবল, একটা মেয়েকে সুন্দর না কুৎসিত কিছুই না দেখে শুধু তার মনের মানুষটাকে ভালোবেসে ফেলা, এমন একজন পুরুষকে জীবনে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কিন্তু সেই ভাগ্য যে তার নয় সেটা অনন্যা জানতো। ঘড়ির কাঁটা তখন ধীরে ধীরে 4টার দিকে এগিয়ে যাচ্ছে, আর 4টা বাজতেই যতই সময় কমে আসছিল আকাশের হৃদস্পন্দন ততই দ্রুত হয়ে উঠছিল। মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন পাঁজরের সঙ্গে যুদ্ধ করছে। ঠিক তখনই হঠাৎ তার ছোট্ট বাটন ফোনটি বেজে উঠল। আকাশের চোখ সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে গিয়ে আটকে গেল। স্ক্রিনে ভেসে উঠছে আকাশের বুকে মেঘ। এক মুহূর্তের জন্য আকাশের বুকের ভেতরটা থমকে গেল। সে দ্রুত ফোন রিসিভ করলো। ওপাশ থেকে অনন্যার কণ্ঠ ভেসে এলো, আকাশ, আমি হাতির ঝিলের ব্রিজের ওপর আছি। দেখো, একটা নীল 3 পিস পরা মেয়ে তোমার আশেপাশে আছে, মাথায় হিজাব আর হাতে কাশ্মীরি চুড়ি। আকাশ দ্রুত এদিক ওদিক তাকালো। কিছুটা দূরে সত্যি একজন মেয়ে তার দিকে তাকিয়ে আসছে। কিছুটা দূরে সত্যি একজন মেয়ে তার দিকে এগিয়ে আসছে। নীল পোশাক, মাথায় হিজাব, হাতে চুড়ি। মেয়েটি যত সামনে এগিয়ে আসছিল আকাশের ভেতরটা তত অদ্ভুত হয়ে উঠছিল। কিন্তু সেই মুহূর্তে তার মনে হঠাৎ একটা প্রশ্ন জেগে উঠল। আমি যখন মেঘের সঙ্গে ফোনে কথা বলতাম তখন তো আমার হার্টবিট এত দ্রুত ছুটত, তার কণ্ঠ শুনলেই বুকের ভিতর ঝড় উঠত। অথচ এখন সে আমার সামনে দাঁড়িয়ে, তাহলে আমার হৃদস্পন্দন এমন অস্থির হচ্ছে না কেন? প্রশ্নটা তার মনে ক্ষণিকের জন্য ছায়া ফেলল, কিন্তু পরক্ষণেই সে সেটাকে নিজের মনের ভুল ভেবে সরিয়ে নিল। অবশেষে মেয়েটি এসে তার সামনে দাঁড়ালো। আকাশ আর অনন্যা মুখোমুখি। দুজনের চোখে চোখ পড়ল, অথচ আশ্চর্যের বিষয় কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না। এতদিনের কথোপকথন, এত রাতের অপেক্ষা, এত অজানা অনুভূতি সবকিছু যেন হঠাৎ এসে দুজনের গলায় আটকে গেল। কথা বলতে গেলেই থেমে যাচ্ছে। দুজনেই যেন নিজেদের অস্থিরতার ভেতর বন্দী হয়ে গেছে। অবশেষে অনন্যাই কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলল, হাই, আমি অনন্যা, ঢাকা ভার্সিটিতে পড়ি। আকাশও তোতলাতে তোতলাতে বলল, হাই, আমি আকাশ। কিন্তু তুমি তো বলেছিলে তোমার নাম মেঘলা, সবাই তোমাকে মেঘ বলে ডাকে। প্রশ্নটা শুনে অনন্যা হঠাৎ গাবড়ে গেল। মুহূর্তের জন্য তার মুখের স্বাভাবিকতা হারিয়ে গেল। বুকের ভেতর যেন একটা ধাক্কা লাগলো, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে খুব সাবলীল কণ্ঠে বলল, আমি তোমার নাম শুনেছিলাম আকাশ, তাই তোমার নামের সঙ্গে মিলিয়ে রেখে বলে দিয়েছিলাম মেঘ। কথাটা এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলল অনন্যা যে আকাশের মনে আর কোনো সন্দেহের ছায়া রইল না। বিশ্বাস করে নিল সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি তার সেই কাঙ্ক্ষিত মেঘ। অথচ ভাগ্য তখন নিঃশব্দে এক নির্মম পরিহাসের হাসি হাসছিল। কারণ আকাশ যার জন্য এতটা পথ পাড়ি দিয়ে এসেছে, যার কণ্ঠস্বরকে ভালোবেসে তার হৃদয়ে এতদিন ধরে অপেক্ষা করেছে, সেই সত্যিকারের মেঘ তখনও তার অজান্তেই দূরে এক বুক ভালোবাসা আর অশ্রু নিয়ে তার অপেক্ষার ছিল। অনেকক্ষণ ধরে কথা বলার পর হঠাৎ আকাশের বুকের ভেতরটা কেমন যেন ধুকভুক করে উঠল। এতক্ষণ যে কথাগুলো সহজেই বলছিল, হঠাৎ সেগুলোই যেন গলার কাছে এসে আটকে গেল। কাপা কাপা গলায় তোতলাতে তোতলাতে অবশেষে বলেই ফেলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? কথাটা শুনে অনন্যা আর নিজেকে সামলে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। তার হাসির শব্দে আকাশ রীতিমতো ঘাবড়ে গেল। মুখটা কেমন অসহায়ের মতো করে তাকিয়ে রইল অনন্যার দিকে। অনন্যা হাসতে হাসতেই বলল, হাতটা ধরবা? এটা বলতেও এত ভয় লাগে। তুমি কি কোনো বাঘের সামনে দাঁড়িয়ে আছো, নাকি সেই বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে যাচ্ছ? তোমার মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু ঠিক সেটাই মনে হচ্ছে। আকাশ লজ্জায় মাথা নিচু করে ফেলল। অনন্যা এবার মুচকি হেসে ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে দিল। আকাশ কাপা হাতে সেই হাতটা ধরতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে যেন তার
সাহসটাই হারিয়ে গেল। হাতটা মাঝ পথে থেমে গেল। অনন্যা আর অপেক্ষা করলো না, খপ করে নিজেই আকাশের হাতটা ধরে ফেলল। মুহূর্তটা যেন আকাশের কাছে বাস্তব বলে মনে হলো না। অনন্যার হাতের স্পর্শ পেতে সে নিজের অন্য হাতটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে ফেলল। মনে হলো জীবনে এমন কোনো অমূল্য জিনিস সে পেয়ে গেছে যার কথা কোনোদিন কল্পনাতেও ভাবেনি। কিছুক্ষণ দুজনে নীরবে বসে রইল। তারপর তারা কাছের একটি কফি হাউসে গিয়ে কফি খেলো। কিন্তু সেখানে বসার পর থেকেই অনন্যার মোবাইলটা বারবার বেজে উঠতে লাগলো। এটাই সেই মোবাইল, যে মোবাইলটি চুরি করে অনন্যা আকাশের সঙ্গে এই মিথ্যা পরিচয় সম্পর্কে জড়িয়েছিল। প্রতিবার ফোন বেজে উঠলেই অনন্যার বুকের ভেতর কেঁপে উঠছিল। শেষ পর্যন্ত নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলো সে। আকাশ, এই মোবাইলটা আমি আর ব্যবহার করতে পারবো না। এই মোবাইলে অনেক মানুষ আমাকে ডিস্টার্ব করে। আমি চাই এটা একেবারে ফেলে দিতে কিংবা বন্ধ করে দিতে। আমি নতুন একটা মোবাইল আর নতুন একটা সিম কিনতে চাই, এমন একটা নম্বর যেটা শুধু তুমি জানবে আর কেউ না। কথাগুলো শুনে আকাশের অন্তর যেন আনন্দে ভরে গেল। তার মনে হলো এই মেয়েটা শুধু তার সঙ্গে কথা বলতে চায়, পৃথিবীর আর কারো সঙ্গে নয়। আকাশ মৃদু হেসে বলল, তোমার হাতের মোবাইলটা একটু দাও। অনন্যা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার কাপা হাতে মোবাইলটা আকাশের হাতে তুলে দিল। আকাশ মোবাইলটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, এই মোবাইলটা আজ থেকে বন্ধ থাকবে, আর আমি তোমাকে নতুন একটা মোবাইল আর নতুন একটা সিম কিনে দেব। কথাটা শুনে অনন্যার মুখেও খুশির আভা ফুটে উঠল। এরপর তারা একটি শপিং মলে গেল। আকাশ নিজের পছন্দের অনন্যার জন্য একটি নতুন বাটন স্যামসং মোবাইল কিনল, সঙ্গে কিনে দিল একটি বাংলালিংক সিম। সেদিন থেকে যেন তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো। আকাশের কিনে দেওয়া নতুন মোবাইল আর নতুন সিম নিয়ে অনন্যার নিশ্চিন্ত মনে আকাশের সঙ্গে যোগাযোগ রাখতে লাগলো। অন্যদিকে বাড়িতে ফিরে আকাশ পুরনো অনন্যার মোবাইলটি বন্ধ অবস্থায় অত্যন্ত যত্ন করে রেখে দিল। তার কাছে সেটি শুধুই একটি পুরনো মোবাইল ছিল না, সেটি ছিল তার ভালোবাসার সবচেয়ে বড় স্মৃতি। এদিকে হোস্টেলের সেদিন একটি অনুষ্ঠানে সব মেয়েরা একত্রিত হয়েছিল। হঠাৎ এলোমেলো চুল, অগোছালো পোশাক আর চোখে মুখে অসহায়ত্বের ছাপ নিয়ে সেখানে ছুটে এলো মেঘ। এক সময়ের প্রাণবন্ত সুন্দরী সেই মেয়েটাকে আজ যেন কেউ চিনতেই পারছিল না। হঠাৎ সবার সামনে দাঁড়িয়ে মেঘ চিৎকার করে উঠল, তোমাদের সবার পায়ে ধরি, তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি। যে আমার মোবাইলটা নিয়েছো, প্লিজ আমাকে মোবাইলটা দিয়ে দাও। আমি আমার আকাশকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তোমরা আমার আকাশকে আমার কাছ থেকে কেড়ে নিও না। মেঘের কণ্ঠে এমন আকুতি ছিল, এমন অসহায় মিনতি ছিল, যে দৃশ্য দেখে পুরো হোস্টেলের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। এত সুন্দর একটি মেয়ে, অথচ আজ তার চোখে মুখে কেবল ভাঙনের ছাপ। ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে সে যেন নিজের সব আত্মসম্মান, সব লজ্জা বিসর্জন দিয়ে সবার কাছে হাত পাতছে। হোস্টেলের মেয়েদের বুকেও মায়া জেগে উঠল। কারো চোখের কোণে জমে উঠল অশ্রু, কেউ মুখ ফিরিয়ে নিল নিজের কান্না লুকোনোর জন্য। কিন্তু তাদের মাঝে দাঁড়িয়েছিল অনন্যা। দূর থেকে নিঃশব্দে সব কিছু দেখছিল সে। মেঘের কান্না, তার আকুতি, তার অসহায়ত্ব কিছুই যেন অনন্যার হৃদয় নরম করতে পারল না। মেঘ আবার কাঁদতে কাঁদতে বলল, এখানে 8 ভরি স্বর্ণ আছে। যে আমার মোবাইলটা নিয়েছে সে ওই স্বর্ণগুলো নিয়ে নিক, শুধু আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও। আমি তোমাদের কাছে 2 হাত জোর করে ভিক্ষা চাইছি, আমার মোবাইলটা ফিরিয়ে দাও। আমি শুধু আমার আকাশকে ফিরে পেতে চাই। কথাগুলো বলতে বলতে মেঘের কণ্ঠ ভেঙে গেল। চোখের পানি আর ধরে রাখতে পারল না সে। একসময় হাঁটু গেড়ে বসে পড়ল মেঘ। 2 হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি শুধু আমার আকাশকে ফিরে পেতে চাই। তার কান্নায় হোস্টেলের অন্য মেয়েদের চোখ ভিজে উঠল, কিন্তু অনন্যা তখনও নীরব। তার চোখের সামনে নিজের জন্য হারিয়ে যাওয়া একটি সম্পর্ক দাঁড়িয়ে কাঁদছিল, তবু তার মনে বিন্দুমাত্র মায়া জাগলো না। অবশেষে মেঘ বুক ভরা কষ্ট নিয়ে চিৎকার করে বলে উঠল, যে মানুষটা আমার মোবাইল চুরি করে আমার আকাশকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, সে কোনো দিন সুখী হবে না। আমি তাকে অভিশাপ দিলাম। শব্দগুলো যেন হোস্টেলের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। মেঘ তখনও কাঁদছিল, আর অনন্যা সে দূরে দাঁড়িয়ে নির্বিকার চোখে তাকিয়ে রইল। মেঘের অশ্রু তার হৃদয়ে এক ফোঁটাও মায়া জাগাতে পারল না। দিন যত গড়াতে লাগলো, মেঘ যেন ততই নিজের ভেতর থেকে হারিয়ে যেতে লাগলো। এক সময়ের চঞ্চল প্রাণবন্ত মেয়েটা ধীরে ধীরে নিজেকে
চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেললো। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না, কোথাও যেতে ইচ্ছে করতো না। পৃথিবীর সমস্ত আনন্দ যেন তার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল। তার কাছে তখন একটা মাত্র সত্য, আকাশ। মেঘের বাবা ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শীর্ষ ধনী ব্যবসায়ীদের একজন। হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য ছিল তার। পৃথিবীর কত দুষ্প্রাপ্য জিনিস তিনি টাকার বিনিময়ে কিনে দিতে পারতেন, কিন্তু নিজের মেয়ের মুখে একটুখানি হাসি কিনে দিতে পারলেন না। অর্থের পাহাড়ের মালিক হয়েও সন্তানের বুকের ভিতর জমে থাকা শূন্যতাটুকু পূরণ করার ক্ষমতা তার ছিল না। এভাবেই দেখতে দেখতে সময়ের স্রোতে কয়েকটি মাস কেটে গেল। অন্যদিকে আকাশের জন্য তার বাবা সাজ্জাদ আহমেদ পাত্রী দেখা শুরু করলেন। বিষয়টি জানতে পেরে একদিন আকাশ সরাসরি বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, যদি বিয়ে করি তবে আমি তাকেই করব। কথাটা শুনেই সাজ্জাদ আহমেদের মুখের রং বদলে গেল। রাগে তিনি ছেলের দিকে তেড়ে এসে বললেন, একবারেই কোনো কথা বলবি না। প্রেম ভালোবাসা বিয়ে আমি মানি না। আমি যাকে পছন্দ করব তুই তাকেই বিয়ে করবি। আকাশ এবারও মাথা নত করল না। সরি বাবা, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। এর বাইরে তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। পাশ থেকে আকাশের ছোট্ট ভাই আশিক বলে উঠল, ভাইয়া তুমি কিন্তু বাবার সাথে বেয়াদবি করছো, এটা কিন্তু ঠিক করছো না। এবার আকাশের মা সাজেদা বেগমও কঠিন কণ্ঠে বললেন, তুই যদি তোর বাবার কথা না শুনিস, তোর বাবার পছন্দে বিয়ে না করিস, তাহলে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যাবি। আর বের হয়ে গেলে কোনোদিন এই বাড়ির দিকে ফিরেও তাকাবি না। বাবা মায়ের মুখ থেকে এমন কথা শুনে আকাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজের মানুষগুলোর কাছ থেকে যেন মুহূর্তের মধ্যে সব দরজা বন্ধ হয়ে গেল। তবু সে নিজেকে সামলে নিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা বাবা, আমি আগেই বলেছি তোমরা জোর করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তবুও তোমাদের পছন্দে আমি বিয়ে করব না। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। সাজ্জাদ আহমেদ এবার দাঁত চেপে বললেন, তুই যদি আজ আমার অবাধ্য হয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাস, তাহলে আমি তোকে ত্যায্যপুত্র করে দেব। আমাদের কোনো আত্মীয় স্বজন তোকে বা তোর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখবে না। কথাটা শুনে আকাশের চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া নেমে এলো, কিন্তু পরক্ষণেই সে চোয়াল শক্ত করে বুক সোজা করে দাঁড়ালো। আমি আমার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। তুমি আমাকে ত্যায্যপুত্র করলে আমার কোনো সমস্যা নেই। তোমার সম্পত্তির একটা টাকাও আমার লাগবে না। আমার শুধু আমার ভালোবাসাকে চাই। সেদিনই সাজ্জাদ আহমেদ নিজের ছেলেকে ত্যায্যপুত্র করে দিলেন। শেষবারের মতো আকাশ বাড়ির দিকে ফিরে তাকালো। চোখের সামনে ভেসে উঠল শৈশবের কত স্মৃতি, বাবা মায়ের স্নেহ, ভাইয়ের সঙ্গে কাটানো দিনগুলো। বুকের ভেতরটা কেঁদে উঠলেও সে চোখের পানি কাউকে দেখালো না। নিজের শরীরে যে পোশাক ছিল সেটুকু ছাড়া আর কিছু সঙ্গে নিল না। তারপর নিঃশব্দে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল আকাশ। সেদিন থেকে তার ঠিকানা বদলে গেল। ঢাকায় এসে একটি ছোট্ট বাসা ঠিক করলো সে। ঘনিষ্ঠ বন্ধু রাসেলের সহযোগিতায় রাসেলের অফিসেই একটি ভালো পদে চাকরি পেল। বেতন ছিল প্রায় 50,000 টাকার উপরে। অর্থের প্রাচুর্য থেকে হঠাৎ সাধারণ জীবনে নেমে এলেও আকাশের মনে তখন একটাই শান্তি, যে নিজের ভালোবাসার জন্য নিজের সিদ্ধান্তে দাঁড়িয়ে আছে। অন্যদিকে অনন্যাকে ডেকে আকাশ সবকিছু খুলে বলল, বাবা মা আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ভালোবাসি বলেই তাদের বিরুদ্ধে গিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। বাবা মা আমাকে ত্যায্যপুত্র করেছে, আত্মীয় স্বজনও আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। কথাগুলো শুনে অনন্যার চোখ ভিজে উঠল। সে আর কিছু না বলে আকাশকে জড়িয়ে ধরল। তুমি আমার জন্য তোমার সবকিছু ছেড়ে দিয়েছো, বাবা মা ভাই আত্মীয় স্বজন সব। আমার সত্যিই গর্ব হচ্ছে। তোমাকে ভালোবেসে তোমার মতো একজন মানুষকে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। চলো আমরা বিয়ে করে ফেলি। অনন্যা যে সেদিন আকাশের মনের কথাটা বলে দিয়েছিল। অবশেষে পারিবারিকভাবে অনন্যার মা বাবাকে সঙ্গে নিয়ে আকাশ আর অনন্যার বিয়ে হলো। সেদিনের পর থেকে অনন্যার মা বাবা ও ছোট বোনও তাদের সঙ্গে থাকতে শুরু করলো। 10,000 টাকা মাসিক ভাড়ার ছোট্ট ফ্ল্যাটে তাদের সংসার শুরু হলো। বাকি টাকা দিয়ে খুব বেশি বিলাসিতা না থাকলেও সুন্দরভাবেই চলতো তাদের সংসার। অনন্যা সারাদিন রান্নাবান্না করে অপেক্ষা করত কখন আকাশ বাড়ি ফিরবে। সন্ধ্যা নামলে তার চোখ বারবার দরজার দিকে চলে যেত। আকাশ ফিরলে দুজন পাশাপাশি বসে খাবার খেত। তাদের সংসারের অর্থের প্রাচুর্য ছিল না, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না।
একদিন অফিসের নির্জন এক কোণে রাসেল আকাশকে ডেকে নিয়ে গেল। তারপর নিচু গলায় বলল, আকাশ, তোর স্ত্রী অন্যান্যর সঙ্গে আমাদের গ্রামের অফিসের বস আরিয়ানের প্রেমের সম্পর্ক চলছে। তুই অফিসে গেলে হয়তো তোর সামনে ভালো মানুষের অভিনয়টাই করে। কথাটা শোনা মাত্র আকাশের মাথায় যেন আগুন জ্বলে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে রাসেলের কলার চেপে ধরল এবং সজোরে একটা ঘুষি বসিয়ে দিয়ে বলে, আমার স্ত্রীকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোকে মেরে মাটির সঙ্গে পুঁতে ফেলবো। আমার স্ত্রী আরিয়ানকে কোনোদিনও চোখেই দেখেনি। তার নাম্বার সে কোথায় পাবে, কোত্থেকে পাবে, আর যোগাযোগ করবে কিভাবে? রাসেলও রাগে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কীভাবে তোর স্ত্রী আরিয়ানের নাম্বার পেয়েছে, কীভাবে যোগাযোগ করেছে, সেটা খুঁজে বের করা তোর দায়িত্ব। আমি কীভাবে জানবো? তবে আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। কথাটা বলে রাসেল কিছুক্ষণ থেমে আবার বলল, একটা কথা মনে রাখিস আকাশ, কোনো একদিন দেখবি তোর স্ত্রী কোনো একটা অজুহাত দেখিয়ে তোকে ছেড়ে চলে যাবে, আর যাওয়ার সময় তোর সম্মানটাও মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাবে। সেদিনের পর সত্যি তাদের বন্ধুত্বে ফাটল ধরল। সময়ের সঙ্গে সেই দূরত্ব আরও বাড়তে লাগলো। আর আকাশের জীবনে আপন বলতে তখন একমাত্র মানুষ ছিল অনন্যা। এভাবে আরও 2টা বছর কেটে গেল, কিন্তু এতদিনেও তাদের ঘরে সন্তানের আগমন হলো না। একদিন আকাশ অনন্যাকে নিয়ে দুজনেই মেডিকেলে পরীক্ষা করাতে গেল। পরীক্ষা শেষে ডাক্তার রিপোর্টগুলো দেখে বললেন, আপনারা আগামীকাল এসে রিপোর্ট নিয়ে যাবেন, তখন বিস্তারিত কথা বলা যাবে। কথাটা শুনে আকাশ আর অনন্যা দুজনেই নীরবে একে অপরের দিকে তাকালো। সামনে কি অপেক্ষা করছে সেটাই তখন তাদের অজানা। কিছুদিন ধরে অনন্যার চলাফেরা, কথাবার্তা সবকিছুই আকাশের কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। তার আচরণের মধ্যে এমন এক অদৃশ্য পরিবর্তন এসেছিল যা আকাশের চোখ এড়াচ্ছিল না। তবু সে নিজের মনকে বোঝাতো, হয়তো সন্তান না হওয়ায় চিন্তায় অনন্যা মানসিকভাবে ভেঙে পড়েছে, হয়তো সেই কারণে তার আচরণের এই অস্থিরতা। কিন্তু আকাশ তখনও জানতো না তার জীবনের সবচেয়ে বড় আঘাতটি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। পরদিন অফিসের কাজ শেষ করে আকাশ সোজা চলে গেল ডাক্তারের কেবিনে। বুকের ভেতরটা অকারণে কেমন ভার হয়েছিল। কিছু একটা নিয়ে তার মন বারবার অশান্ত হয়ে উঠছিল। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে কিছুক্ষণ নীরবে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বললেন, মিস্টার আকাশ, আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার স্ত্রীর। এই সমস্যার কারণে আপনার স্ত্রী কখনো মা হতে পারবেন না। কথাটা যেন আকাশের মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো হলো। মুহূর্তের মধ্যে তার পায়ের নিচের মাটি সরে গেল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরলো। কিন্তু নিজের কষ্টের কথা ভাবলো না আকাশ। তার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খেতে লাগলো, অনন্যা যদি জানতে পারে সে কখনো মা হতে পারবে না, তাহলে আমার সুখের জন্য, আমার ভবিষ্যতের জন্য সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তো অনন্যাকে ছাড়া থাকতে পারবো না। আমি পারবো না। চোখের কোণে জমে ওঠা অশ্রু সামলে আকাশ ধীরে ধীরে ডাক্তারের দিকে তাকালো। প্লিজ ডক্টর, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, রিপোর্টটা এমনভাবে তৈরি করে দিন যেন সমস্যাটা আমার। লিখে দিন সমস্যা আমার কারণে আমি কোনোদিন বাবা হতে পারবো না। ডাক্তার বিষময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কি বলছেন মিস্টার আকাশ? আপনার তো কোনো সমস্যা নেই, সমস্যা আপনার স্ত্রীর। আমি আপনার রিপোর্টে মিথ্যা করে আপনার সমস্যা দেখাবো কেন? কিন্তু আকাশ এবার ডাক্তারের হাত ধরে ফেলল। তার কণ্ঠ কেঁপে উঠল, চোখের পানি আর আটকে রাখতে পারল না। আমি আপনাকে অনুরোধ করছি ডক্টর, প্লিজ, আমার স্ত্রীকে আমি হারাতে চাই না। ও যদি ভাবে ও কখনো মা হতে পারবে না, তাহলে হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার যা আছে সব নিয়ে নিন, শুধু রিপোর্টটা বদলে দিন প্লিজ ডক্টর। আকাশের আকুতি, তার অসহায় মুখ আর স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসার কাছে শেষ পর্যন্ত ডাক্তারও নরম হয়ে গেলেন। কিছুক্ষণ পর তৈরি হলো একটি মিথ্যা রিপোর্ট। সেখানে লেখা হলো, সমস্যা অনন্যার নয়, সমস্যা আকাশের। তার শারীরিক জটিলতার কারণে সে কখনো বাবা হতে পারবেন না। আকাশ রিপোর্টটা হাতে নিয়ে যেন বুকের উপর থেকে বিশাল একটা পাথর নামতে অনুভব করলো। সে মনে মনে ভাবলো, এবার অনন্য অন্তত নিজেকে দোষ দেবে না। ও ভাববে সমস্যাটা আমার, হয়তো আমাকে ছেড়ে যাওয়ার কথা ওর মনে তো আসবে না। কিন্তু মানুষ কখনো কখনো যাকে নিজের সবচেয়ে বড় আশ্রয় মনে করে, সেই মানুষটির হাতেই নিজের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসটা তুলে দেয়।
সেদিন রিপোর্টগুলো হাতে পাওয়ার পর অনন্যার মুখটা অন্ধকার হয়ে গিয়েছিল। সে কোনো কথা না বলে চুপচাপ রুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর কয়েকটি কাগজপত্র হাতে নিয়ে ফিরে এসে আকাশের সামনে দাঁড়ালো। আকাশ, এখানে একটা সই করে দাও তো, খুব জরুরি। অনন্যাকে আকাশ অন্ধের মতো বিশ্বাস করত, তাই কোনো প্রশ্ন করলো না। কাগজগুলো কি, কেন সই করতে হবে কিছুই জানতে চাইল না। শুধু কলম হাতে নিয়ে একের পর এক জায়গায় সই করে দিল। সই শেষ হওয়ার পর অনন্যা কাগজগুলো নিয়ে তার মায়ের হাতে তুলে দিল। আকাশ তখনও কিছু বুঝতে পারেনি। কিছুক্ষণ পর আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কিসের কাগজ? অনন্যার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এগুলো আমাদের ডিভোর্স পেপার। আকাশের বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল। অনন্যা ঠান্ডা গলায় বলল, তুমি সই করে দিয়েছো? আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে। আকাশ নির্বাক হয়ে তাকিয়ে রইল। তারপর অনন্যা এমন কিছু কথা বলল যা আকাশের হৃদয়টাকে যেন টুকরো টুকরো করে দিল। আমি জেনে শুনে একটা হিজড়া পুরুষত্বহীন পুরুষের সঙ্গে থাকতে পারবো না। তোমার অফিসের বস আরিয়ানের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। এখান থেকে চলে গিয়ে আমি তাকেই বিয়ে করব। একটার পর একটা শব্দ আকাশের কানে ঢুকছিল, অথচ তার মস্তিষ্ক যেন সেগুলোর অর্থ গ্রহণ করতে পারছিল না। তার শরীর থরথর করে কাঁপছিল। পায়ের নিচের মাটি যেন সত্যিই সরে গিয়েছিল। মাথার উপরের আকাশটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছিল। যে মানুষটার জন্য নিজের বাবা মা পরিবার সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়েছিল, সে মানুষটাই আজ তাকে এমনভাবে অপমান করে তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। আকাশ দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। তারপর কি হয়েছিল সেটা তো আপনারা প্রথম পর্ব থেকেই জানেন সবাই। এবার গল্পে ফিরে আসা যাক বর্তমান সময়ে। সেদিন একটি জন্মদিনের অনুষ্ঠানে আসলাম চৌধুরী তার স্ত্রী ও মেঘকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। কিন্তু সেখানে মেঘের অস্বাভাবিক আচরণ দেখে এক পর্যায়ে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বলল, আসলাম চৌধুরী মেয়েটা তো পাগল হয়ে গেছে। আরেকজন বলল, ওকে পাগলাগারদে পাঠিয়ে না হয় কোনো ঘরে বন্ধ করে রাখা উচিত ছিল, এখানে নিয়ে এসেছে কেন? নিজের মেয়েকে নিয়ে এমন কথা শুনে আসলাম চৌধুরীর রাগে চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি আর এক মুহূর্ত সেখানে থাকলেন না। সরাসরি মেঘের হাত শক্ত করে ধরে তাকে গাড়িতে তুলে দিলেন। তারপর গাড়ি ছুটল বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আকাশ তখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিল যেখানে মানুষের সামনে মুখ দেখানোর মতো আত্মসম্মানটুকুও তার কাছে অবশিষ্ট ছিল না। যেই তাকে দেখছিল, কেউ তাকে নিয়ে বিদ্রূপ করছিল, কেউ তুচ্ছ তাচ্ছিলের হাসি হাসছিল, এমনকি তার নিজের বাবা মাও তাকে আর পরিচয় দিতে চাচ্ছে না। সবকিছু মিলিয়ে আকাশের মনে হচ্ছিল তার জীবনে যেন আর কোনো মূল্যই নেই। সে এমন এক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিল যেখান থেকে আর ফেরার পথ থাকে না। ঠিক সেই সময় যে রাস্তা দিয়ে আকাশ যাচ্ছিল, সেই রাস্তা দিয়ে মেঘকে নিয়ে আসলাম চৌধুরীর গাড়ি এগিয়ে যাচ্ছিল। হঠাৎ মেঘ চিৎকার করে উঠল, বাবা দাঁড়াও। আসলাম চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। কতদিন পর মেয়ের মুখে আবার সেই একটি শব্দ, বাবা। শব্দটা তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামালেন। মেঘ তখন অস্থির হয়ে উঠেছে। বুকের ওপর হাত রেখে কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমার হৃৎপিণ্ডটা কেমন জানি করছে, এত জোরে এত দ্রুত, আমি তোমাদের বোঝাতে পারবো না। গাড়ির ভেতর হঠাৎ নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা। আসলাম চৌধুরী, তার পাশে বসে থাকা স্ত্রী, এমনকি গাড়ির চালকও বিষময় মেঘের দিকে তাকিয়ে রইল। কারণ সত্যি মেঘের বুকের ভেতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল ধুক ধুক ধুক। একটা হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। অন্যদিকে আকাশের বুকের ভেতরেও তখন একই অস্থিরতা। তার হৃৎপিণ্ড অস্বাভাবিক দ্রুত ছুটছিল, ধুক ধুক ধুক, এত জোরে যে আকাশ নিজেই নিজের হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিল। সে বিষময়ে নিজের বুকের দিকে তাকালো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। মনের ভেতর হঠাৎ যেন বহু বছর আগের কোনো দরজা খুলে গেল। একটা প্রশ্ন ধীরে ধীরে তার সমস্ত চিন্তাকে গ্রাস করে নিল। এভাবে আমার হার্টবিট তো সেদিনও ধরেছিল যখন আমি মেঘের সঙ্গে প্রথম কথা বলতাম। মানে অনন্যার সঙ্গে প্রথম কথা বলার সময় তো এমনটা হয়েছিল। তাহলে আজ কেন আবার ঠিক সেইভাবে একইভাবে আমার বুকের ভেতরটা কাঁপছে? এত দ্রুত আমার হৃৎপিণ্ড দৌড়াচ্ছে কেন? আর তার বুকের ভেতরে সেই অস্থির হৃদস্পন্দন যেন আরো তীব্র হয়ে উঠল।
আকাশ বুঝতে পারছিল না এতদিন পর কেন মেঘের মানে অনন্যার কথা মনে পড়লেই তার বুকের ভেতর সেই একই অস্থিরতা তৈরি হচ্ছে। অনন্যা তাকে ধোঁকা দিয়েছে, তার ভালোবাসাকে পদদলিত করেছে, তার সম্মানটুকু ছিনিয়ে নিয়ে গোটা সমাজের সামনে তাকে অপমানিত করেছে। অথচ মেঘের সঙ্গে কথা বলার সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়লেই কেন যেন বুকের ভেতরটা আবারও অদ্ভুতভাবে কেঁপে উঠেছে। সেই সময় মেঘের কণ্ঠ শুনলেই যে হৃদস্পন্দন ছুটে বেড়াতো, আজ এত বছর পর সেই অনুভূতিটাই যেন কোনো অদৃশ্য হাত এসে আবার তার বুকের দরজায় কড়া নাড়ছে। কিন্তু কেন? এই প্রশ্নের কোনো উত্তর আকাশের কাছে নেই। অন্যদিকে গাড়ির ভেতর বসে থাকা মেঘের অবস্থাও তখন অস্বাভাবিক হয়ে উঠেছে। হঠাৎ তার হৃদস্পন্দন এত দ্রুত বেড়ে গেল যে নিজের কাছে মনে হলো বুকের ভেতরটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। সে বুকের উপর হাত রেখে বসে রইল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কপালে ঘাম জমেছে। তার পাশে বসে থাকা বাবা মেয়ের এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে ড্রাইভারকে বললেন, ড্রাইভার, গাড়ি দ্রুত হাসপাতালের দিকে নাও, যত দ্রুত সম্ভব চালাও। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য যেন তাদের সামনে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা নিয়ে হাজির হলো। অন্য দিক থেকে আসা আসলাম চৌধুরীর গাড়িটি দ্রুত এগিয়ে আসছিল। মুহূর্তের অসতর্কতায় গাড়িটি আকাশকে ধাক্কা দিয়ে বসে। প্রচন্ড আঘাতে আকাশ ছিটকে রাস্তায় পড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীরে রক্তে ভিজে উঠল। আসলাম চৌধুরীর গাড়ির চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। আসলাম চৌধুরী এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে এলেন। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটাকে দেখে তার চোখে আতঙ্ক ফুটে উঠল। নিজের গাড়ির ক্ষতি, নিজের নিরাপত্তা, কোনো কিছুই তখন তার মাথায় এলো না। তিনি দ্রুত ড্রাইভারকে বললেন, তাড়াতাড়ি ওকে গাড়িতে তোলো, এক মুহূর্ত দেরি করো না, হাসপাতালে নিয়ে চলো। মানবতার তাগিদে নিজের পরিবারের কথা না ভেবে অচেতন আকাশকে গাড়িতে তুলে নিয়ে আসলাম চৌধুরী দ্রুত হাসপাতালে ছুটলেন। হাসপাতালে পৌঁছাতেই তিনি আকাশকে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে বললেন। কিন্তু ডাক্তার আকাশের অবস্থা পরীক্ষা করে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, এটা গুরুতর অ্যাক্সিডেন্ট, এটা পুলিশ কেস। পুলিশকে না জানিয়ে আমরা এভাবে অপারেশন করতে পারবো না। কথাটা শুনে আসলাম চৌধুরীর চোখ মুখ কঠিন হয়ে উঠল। তিনি ডাক্তারের সামনে গিয়ে গর্জে উঠলেন, তুমি জানো আমি কে? আমি আসলাম চৌধুরী। তোমাদের হাসপাতালের মালিককে ফোন করে বলো আমি কে। এখন রোগীর চিকিৎসা শুরু করো, বাকি যা করার সেটা আমি দেখব। আসলাম চৌধুরীর নাম শুনতেই ডাক্তারের মুখের ভাব বদলে গেল। আর কোনো প্রশ্ন না করে দ্রুত আকাশের অপারেশনের ব্যবস্থা শুরু হয়ে গেল। অন্যদিকে মেঘকে তখন আরেকজন ডাক্তার পরীক্ষা করছিলেন। কিছুক্ষণ পর পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার আসলাম চৌধুরীর কাছে এসে বললেন, আসলাম সাহেব, ভয়ের তেমন কিছুই নেই। সম্ভবত মেয়েটি হঠাৎ কোনো অপ্রত্যাশিত কিছু দেখে মানসিকভাবে খুব উত্তেজিত হয়ে পড়েছিল, সেই কারণেই হার্টবিট এত বেড়ে গিয়েছে। আপাতত সবকিছু স্বাভাবিক আছে। আসলাম চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু মেঘের বুকের ভেতরের অস্থিরতা যেন তখনও থামেনি। কয়েক ঘন্টার দীর্ঘ অপারেশনের পর অবশেষে আকাশকে নিয়ে ডাক্তাররা বাইরে এলেন। দুর্ঘটনায় তার মাথা ফেটে গিয়েছিল, গালেও গভীর ক্ষত হয়েছিল। ক্ষত স্থানে অস্ত্রোপচার করার জন্য মুখের দাড়ির একটা অংশ পরিষ্কার করে ফেলতে হয়েছে। ক্লান্ত মুখে ডাক্তার এসে আসলাম চৌধুরীকে বললেন, রোগী এখন আশঙ্কা মুক্ত, আপাতত বিপদ কেটে গেছে। 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখব, এরপর তাকে কেবিনে দেওয়া হবে, তখন আপনারা দেখা করতে পারবেন। ডাক্তারের মুখে কথাটা শুনে আসলাম চৌধুরীর বুকের উপর থেকে যেন একটা ভার নেমে গেল। তিনি কিছুটা স্বস্তি পেলেন। এরপর মেঘ ও তার মাকে গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দিলেন। কিন্তু মেঘ গাড়িতে বসেও শান্ত হতে পারছিল না। বারবার বুকের উপর হাত রেখে নিজের হৃদস্পন্দন অনুভব করছিল। মনে মনে সে নিজেকেই প্রশ্ন করছিল, এমন হলো কেন? আমার হার্টবিট হঠাৎ এভাবে ছুটতে শুরু করলো কেন? আমি তো কোনোদিন এমন অনুভব করিনি। কিন্তু যতবারই সে উত্তর খুঁজতে চাইছিল, ততবারই তার চিন্তা গিয়ে থামছিল সেই অচেনা ছেলেটার কাছে। রক্তাক্ত অবস্থায় যে ছেলেটাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, অদ্ভুতভাবে মেঘের মনে হচ্ছিল ওই ছেলেটার সঙ্গে তার এই অস্থিরতার
কোথাও যেন একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে, কিন্তু কি সেই সম্পর্ক তা সে জানে না। এদিকে আসলাম চৌধুরী সারা রাত হাসপাতালেই বসে রইলেন। দুর্ঘটনাটা নিজের চোখের সামনে ঘটেছে, এই দায়বোধ আর মানবিকতা তাকে বাড়িতে ফিরতে দিল না। ভোরের আলো ফুটতেই শুরু করলে আকাশের জ্ঞান ফিরল। চোখ মেলতেই সে পরিচিত হাসপাতালের ছাদ দেখতে পেল। শরীরের প্রতিটি অঙ্গ যেন ব্যথায় ভারী হয়ে আছে। কিছুক্ষণ পর আসলাম চৌধুরী তার সামনে এসে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তোমার পরিবারের কারোর ফোন নম্বর আছে? তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলে আমি খবর দিতাম। প্রশ্নটা শুনতেই আকাশের চোখের কোণে পানি জমে উঠল। এত সহজ একটা প্রশ্ন, তোমার পরিবার কোথায়? কিন্তু এই প্রশ্নটাই যেন তার বুকের সবচেয়ে গভীর ক্ষতটাকে আবার খুলে দিল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিজের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নিয়ে নিচু কণ্ঠে বলল, আমার নাম আকাশ মাহমুদ আবরার। সবাই আমাকে আবরার বলে ডাকে। আমার কেউই নেই, আমি এতিম। কথাটা বলতে গিয়ে তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে জানে সে এতিম নয়, তার বাবা মা বেঁচে আছেন, কিন্তু তাদের কাছে সে আজ এমন একজন মানুষ যার পরিচয় তারা সমাজের সামনে স্বীকার করতেও লজ্জা পায়। আসলাম চৌধুরীর মুখটা মুহূর্তে ভারী হয়ে গেল। তিনি আর কোনো প্রশ্ন করলেন না, শুধু আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুমি এখন বিশ্রাম নাও। হাসপাতালের নার্সরা তোমার সব দেখাশোনা করবে, আর হাসপাতালের বিল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি সব মিটিয়ে দিয়েছি। অফিসের কাজ শেষ করে বিকেলের দিকে আবার আসবো। কথাটা বলে আসলাম চৌধুরী ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আকাশ নির্বাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। একজন মানুষ যাকে সে জীবনে কখনো দেখেনি, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেই মানুষটি তাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করিয়েছে। নিজের ক্ষমতা ব্যবহার করে তার চিকিৎসার ব্যবস্থা করেছে, এমনকি তার চিকিৎসার পুরো খরচও দিয়ে দিয়েছে। আকাশের চোখ আবারও ভিজে উঠল। মনে মনে সে বলল, মানুষটা আমাকে চিনতই না, তাহলে দুর্ঘটনার পর আমাকে রাস্তায় ফেলে চলে যেতে পারতো, চাইলে বলতে পারতো এটা আমার দায়িত্ব নয়, কিন্তু তিনি তা করেননি। তিনি আমাকে বাঁচানোর জন্য নিজের সব কিছু দিয়ে চেষ্টা করেছেন। কিছুক্ষণ নীরব থাকার পর আকাশ চোখ বন্ধ করল। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটায় যেন ধীরে ধীরে বেরিয়ে এলো। আর আমি? প্রশ্নটা নিজের কাছেই করল সে। আমার বেঁচে থাকার আর কি আছে? অনন্যা আমার সম্মানটাকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, সেখানে ফিরে এসে একটা মানুষ কিভাবে আবার স্বাভাবিকভাবে বাঁচবে? যে মানুষটা নিজের পরিচয় দিতে ভয় পায়, নিজের বাবা মায়ের কাছে ফিরে যেতে ভয় পায়, সমাজের কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না, তার বেঁচে থাকার ইচ্ছাটা এবার কতদিন টিকে থাকে? আকাশ জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে তখন ভোরের আলো ধীরে ধীরে শহরটাকে জাগিয়ে তুলছে, অথচ তার ভেতরে যেন কোনো সকাল নেই, শুধুই এক দীর্ঘ অন্ধকার রাত। তবু সে জানতো না এই হাসপাতালের দরজা পেরিয়েই তার জীবনের গল্প আবার নতুন করে লেখা শুরু হতে যাচ্ছে। যে মানুষটি আজ তাকে শুধু মানবতার খাতিরে বাঁচিয়ে গেলেন, ভবিষ্যতে সেই মানুষটির সঙ্গে তার সম্পর্কই হয়তো বদলে দেবে তার পুরো জীবন। বাড়িতে ফিরে মেঘ চুপচাপ জানালার পাশে বসে রইল। বাইরে তখন বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো এই বিশাল নীল আকাশের কোথাও যেন তার নিজের একটা আকাশ হারিয়ে গেছে। অজান্তেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেঘ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি যদি আমার সেই আকাশ হতে, তাহলেও হয়তো অনেক ভালো হতো। অন্তত এত দূর থেকে হলেও তোমাকে দেখতে পেতাম। কিন্তু আমার আকাশের সঙ্গে আমার দূরত্বটা যে এতটাই বেশি, সেখানে তাকিয়েও তোমাকে দেখতে পাই না। সবাই বলে এক আকাশের বুকে মেঘ ভেসে বেড়ায়, অথচ আমার আকাশ কোথায়? কোথায় আমার সেই আকাশ? যে মানুষটা কখনো তার চোখের সামনে আসেনি, অথচ মেঘের হৃদয়ে এতটা জায়গা দখল করে বসে আছে, তার কথা হয়তো মেঘ কোনোদিন কাউকে প্রকাশ করে বলতে পারবে না। ভালোবাসা কখনো কখনো এমনই, মানুষটাকে ছুঁতে হয় না, দেখতে হয় না, শুধু তার অস্তিত্বের অনুভূতিটুকুই একটা মানুষের পুরো পৃথিবী বদলে দিতে পারে। অন্যদিকে বিকেলের দিকে অফিসের কাজ শেষ করে আসলাম চৌধুরী আবার হাসপাতালে পৌঁছালেন। আকাশের কেবিনের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ ভেতর থেকে পুলিশের কয়েকজন কর্মকর্তার কথাবার্তা তার কানে এলো। একজন পুলিশ কর্মকর্তা আকাশকে বোঝাচ্ছিলেন, আপনি বুঝতে পারছেন না, যে মানুষ আপনাকে অ্যাক্সিডেন্ট করেছে সে একজন কোটিপতি। আপনি মামলা করলে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। আপনারও লাভ হবে, আমাদেরও। আকাশ শান্ত চোখে পুলিশ কর্মকর্তার দিকে তাকালো।
তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, বরং এক ধরনের গভীর ক্লান্তি। অফিসার, টাকা দিয়ে আমি কি করব? পুলিশ কর্মকর্তা যেন কথাটা বুঝতেই পারলেন না। আকাশ আবার ধীরে বলল, ধরুন আজ আমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ঢুকে গেল, তারপর কি হবে? যদি আগামীকাল আমি মারা যাই, সে টাকা কি আমার কোনো কাজে আসবে? কথাটা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আসলাম চৌধুরীও থমকে গেলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে বিষময়ের ছাপ স্পষ্ট। এত বড় অঙ্কের টাকা পাওয়ার সুযোগ সামনে রেখে একটা মানুষ কিভাবে এত নির্লিপ্ত থাকতে পারে? তিনি যেন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। পুলিশ কর্মকর্তা বিরক্ত হয়ে বললেন, ধুর মিয়া, কোটি কোটি টাকা বুঝেন? টাকার মূল্য বুঝেন নাকি? আকাশ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখুন অফিসার, আপনি চলে যান, আমি কোনো মামলা করব না। আমার টাকার দরকার নেই, জীবনে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। কথাটা এত সরল, এত দৃঢ়ভাবে বলল আকাশ যে পুলিশ কর্মকর্তার আর কিছু বলার থাকলো না। বিরক্তি মুখে তারা কেবিন থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আসলাম চৌধুরী তখনও নির্বাক। তার চোখ আটকে আছে আকাশের দিকে। মনে মনে তিনি ভাবলেন, ছেলেটা কিসের তৈরি? একজন পুলিশ অফিসার তাকে এমন একটা প্রস্তাব দিল যে প্রস্তাব শুনে অধিকাংশ মানুষ নিজের ভাগ্যকে ধন্য মনে করত, অথচ ছেলেটা এক মুহূর্তও চিন্তা না করে তা ফিরিয়ে দিল। এমন মানুষ কি সত্যিই আছে? হয়তো আছে, কিন্তু এই ছেলেটাকে না দেখলে আমি নিজেও বিশ্বাস করতাম না। আসলাম চৌধুরী কিছুক্ষণ পর কেবিনে ঢুকলেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে আকাশকে সেই দিনই ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন না, বরং নিজের সিদ্ধান্তেই তাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা জানালেন। এমন সৎ ও আত্মমর্যাদাশীল একজন মানুষকে এভাবে একা ছেড়ে দিতে তার মন সায় দিচ্ছিল না। আসলাম চৌধুরী আকাশের সামনে এসে বললেন, আবরার, তুমি আমার সঙ্গে চলো, আমার বাসায় থাকবে, আর দেখি আমার অফিসে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চাকরির কথা শুনে তার ভেতরে অদ্ভুত একটা চিন্তা জেগে উঠল। চাকরির কথা তো আমার মনেই ছিল না। সেখানে কি আমি কিভাবে মানুষের সামনে দাঁড়াবো? আমার মুখটা দেখলে তো মানুষ সেই ভিডিওর কথা মনে করবে, অথচ সেই মানুষটা আমার জন্য এত কিছু করছেন কেন? উত্তরটা আকাশের জানা ছিল না। কিছুক্ষণ পর আসলাম চৌধুরী আকাশকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেলেন বিশাল সেই চৌধুরী ভিলায়। গাড়ি থেকে নেমে বাড়ির দরজার সামনে পা রাখতেই হঠাৎ আকাশের বুকের ভেতর আবার সেই অদ্ভুত ঝড় শুরু হলো। তার হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। আকাশ থমকে দাঁড়ালো। এক হাত অজান্তেই নিজের বুকের উপর চলে গেল। আসলাম চৌধুরী পাশে দাঁড়িয়ে তার দ্রুত হৃৎস্পন্দনের শব্দ শুনতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, ছেলেটা হয়তো নতুন জায়গায় এসে অস্বস্তি বোধ করছে, হয়তো ভয় পাচ্ছে। কিন্তু আসলাম চৌধুরী জানতেন না আকাশের এই অস্বাভাবিক হৃদস্পন্দনের কারণটা ভয় নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যার উত্তর এখনো কারো জানা নেই। অন্যদিকে একই সময়ে চৌধুরী ভিলার অন্য একটি ঘরে বসেছিল মেঘ, যে মানুষটাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, যার কণ্ঠস্বর শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছে, সেই অচেনা আকাশের চিন্তায় ডুবেছিল সে। হঠাৎ আবার তার বুকের ভিতর সেই এক শব্দ শুরু হলো। মেঘ দ্রুত বুকের উপর হাত রাখলো। তার চোখে বিষময়, মুখে অস্থিরতা। এটা কি হচ্ছে আমার সঙ্গে? কেন আমার হার্টবিট এমন দ্রুত দৌড়াচ্ছে? কেন আমি নিজের হৃদস্পন্দনকেও নিয়ন্ত্রণ করতে পারছি না? ঠিক একই মুহূর্তে বাড়ির অন্য প্রান্তে দাঁড়িয়ে আকাশও নিজের বুকের উপর হাত রেখে ভাবছিল, আমার হার্টবিট এমন কেন হচ্ছে? কেন বারবার আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মেঘের সঙ্গে কথা বলার সময় যেমন হতো ঠিক তেমনই। দুজন মানুষ তখন একই ছাদের নিচে, অথচ কেউ জানে না এতদিনের অন্ধকারের আড়ালে তারা কতটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। একজনের মনে প্রশ্ন, আমার হৃদয় এমন করছে কেন? অন্যজনের মনেও একই প্রশ্ন, কেন তার কথা মনে পড়লে আমার হৃদয় এমনভাবে ছুটে চলে? কিন্তু সেই প্রশ্নের উত্তর তখনও সময়ের বুকেই লুকিয়েছিল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে শারমিন চৌধুরী বললেন, আসলাম, আজকে কিন্তু মেঘকে দেখতে মেহমান আসবে, তুমি কিন্তু কোথাও যাবে না। কথাটা বলতে বলতে হঠাৎ তার চোখ গিয়ে পড়ল আকাশের দিকে। কয়েক মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করলেন, এটা কি সেই ছেলেটা নয় যে গতকাল অ্যাক্সিডেন্ট করেছিল? ও এখানে কি করছে? আসলাম চৌধুরী মৃদু হেসে শারমিনকে পাশে ডেকে নিলেন। তারপর নিচু স্বরে গতকালের পুরো ঘটনা খুলে বললেন।
সব শুনে শেষে বললেন, শারমিন, ছেলেটা এখন আমাদের বাড়িতেই থাকবে। এমন একজন মানুষ আমার দরকার ছিল, সৎ, নিষ্ঠাবান আর পরিশ্রমী। আমার অফিসে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। শারমিন আর কোনো কথা বললেন না। আসলাম চৌধুরীর সিদ্ধান্তের উপর কথা বলার সাহস এই বাড়িতে কারো ছিল না। সন্ধ্যা নামতেই চৌধুরী ভিলায় দরজায় একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলেন এক বয়স্ক ভদ্রলোক ও ভদ্র মহিলা, তাদের সঙ্গে এক তরুণ, রাজন আহমেদ। মেঘ তখন এই বিতে একেবারেই রাজি নয়, কিন্তু শারমিন চৌধুরী জোর করেই তাকে সাজিয়ে মাথায় ওড়না পরিয়ে অতিথিদের সামনে নিয়ে এলেন। মেঘের চোখ তখন লাল হয়ে আছে। সে সুযোগ পেয়ে বাবার কাছে গিয়ে ফিসফিস করে বলল, প্লিজ বাবা, তোমার পায়ে পড়ি, আমাকে বিয়ে দিও না। আমি আমার ভালোবাসার মানুষটাকেই বিয়ে করব। আসলাম চৌধুরী মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। তার নিজের বুকটাও ভারী হয়ে উঠছিল। মা, তুই যাকে ভালোবাসিস সেই ছেলেটা কোথায় থাকে, তার পরিচয় কি তুই জানিস না, তার ঠিকানা জানিস না, এমনকি কোনোদিন তাকে খুঁজে পাবি কিনা সেটাও জানিস না। আর তুই নিজেও জানিস না সে এখন কোথায় আছে। তাই বাবার একটা কথা রাখ, সামনে গিয়ে বস, বাবার সুখের জন্য বিয়েটা করে নে। বাবার কথাগুলো মেঘের বুকের ভেতরটা যেন ভেঙে দিল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আসলাম চৌধুরী মেয়ের চোখের পানি মুছে দিয়ে তাকে সবার সামনে নিয়ে গেলেন। এই প্রথম নয়, এর আগেও মেঘের জন্য একাধিক প্রায় 25টা বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু প্রত্যেকবারই মেঘের অস্বাভাবিক আচরণ দেখে মানুষ তাকে পাগল বলে অপমান করে চলে গিয়েছিল। কেউ কেউ সরাসরি বলেছিল, এমন পাগল মেয়েকে কে বিয়ে করবে। তাই আজ রাজন যখন মেঘকে দেখে হঠাৎ বলে উঠল, মা বাবা, আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, তোমরা কথা বলো। কথাটা শুনে আসলাম চৌধুরীর বুকের ভেতর যেন স্বস্তির সঙ্গে অস্থিরতাও একসঙ্গে জন্ম নিল। মনে মনে তিনি ভাবলেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যেই মেয়েটার বিয়ে দিয়ে দেব। সেই দিন রাজনের বাবা ফরহাদ আহমেদের সঙ্গে বিয়ের সব কথা চূড়ান্ত হয়ে গেল। আগামী শুক্রবার ইসলামের শরীয়ত ও নিয়ম কানুন মেনে মেঘ ও রাজনের বিয়ে হবে। সবকিছু ঠিকঠাক করে ফাহাদ আহমেদ পরিবার নিয়ে চৌধুরী বিলা থেকে বেরিয়ে গেলেন। গাড়ি কিছু দূর এগুতেই রাজনের মা নিচু স্বরে স্বামীকে বললেন, শুনেছি মেয়েটা পাগল। ফরহাদ আহমেদের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে বললেন, তুমি চিন্তা করছো কেন? বিয়ের দিন আমরা সেখানে গিয়ে বলবো আমরা শুনেছি আপনাদের মেয়ে পাগল, তাই আমাদের ছেলে এই বিয়ে করবে না। রাজন অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, কি বলছো বাবা? তারপর? ফরহাদ আহমেদের হাসিটা আরো গভীর হলো। তারপর তখন আসলাম চৌধুরী আমাদের হাত ধরে আকুতি মিনতি করবে মান সম্মান বাঁচানোর জন্য, আর আমরা সুযোগ বুঝে বলবো তার সম্পত্তির অর্ধেক আমাদের ছেলের নামে লিখে দিতে হবে। তখন দেখবে বিয়েটা কিভাবে হয়। কথাটা শুনে রাজন ও তার মা একে অপরের দিকে তাকালো। গাড়ির ভিতর মুহূর্তে নেমে এলো এক অশুভ নীরবতা। তিনজনের মুখেই তখন ফুটে উঠেছে একরকম শয়তানি হাসি। অন্যদিকে আসলাম চৌধুরী আকাশকে বাড়ির একটি সুন্দর ঘর দেখিয়ে দিলেন। ঘরের ভেতর ঢুকে তার কাঁধে হাত রেখে বললেন, আবরার, তোমার পড়াশোনার সব কাগজপত্র নিয়ে আগামীকাল সকালে আমার অফিসে চলে আসবে, আর তোমার কাপড় চোপড়ও নিয়ে এসো। আজ থেকে এই ঘরটাই তোমার। আকাশ নীরবে মাথা নাড়ল। তার মনে হলো এই মুহূর্তে এই বাড়ির মতো নিরাপদ জায়গা তার জন্য আর কোথাও নেই। সে সমাজে বের হলে মানুষ তাকে আঙুল তুলে দেখায়, যে রাস্তায় হাঁটলেও তার পেছনে হাসাহাসি শুরু হয়ে যায়। সেখানে নিজের পরিচয়টুকু আড়াল করে বেঁচে থাকার জন্য এই আশ্রয়টাই যেন তার শেষ ঠিকানা। পরদিন সকালে আকাশ নিজের পুরনো ফ্ল্যাটে ফিরে গেল। একে একে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিল, সঙ্গে নিল পড়াশোনার জন্য সার্টিফিকেট, আর একটি ব্যাগে যত্ন করে রাখা তার জীবনের পুরনো কিছু স্মৃতি। সবশেষে ব্যাগের এক কোণে তুলে নিল সেই ছোট্ট বাটন মোবাইলটা, যে মোবাইলের ভেতর লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়ের স্মৃতি। সেই সময় যখন একটি অচেনা কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতা ভেঙে তার হৃদয়ের ভালোবাসার প্রথম আলো জ্বলে দিয়েছিল। ব্যাগটা কাঁধে তুলে আকাশ শেষবারের মতো নিজের ফ্ল্যাটের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। চৌধুরী ভিলায় ফিরে এসে নিজের জিনিসপত্র ঘরে রেখে সার্টিফিকেটের ফাইল হাতে নিয়ে সরাসরি আসলাম চৌধুরীর অফিসে চলে গেল। আসলাম চৌধুরী একে একে আকাশের সব কাগজপত্র দেখলেন। কিছুক্ষণ পর সন্তুষ্টির হাসি ফুটলো তার মুখে। আবরার,
তোমার পড়াশোনার যোগ্যতা ভালো, তুমি আগামীকাল থেকে আমার অফিসে সহকারী অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবে। আকাশের মুখে অনেকদিন পর এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক আছে স্যার, আমি আগামীকাল থেকে কাজ শুরু করে দেব। আসলাম চৌধুরী স্নেহভরা চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তিনি তখনও জানতেন না যাকে তিনি কেবল একজন সৎ ও অসহায় তরুণ ভেবে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, সেই আকাশই খুব শীঘ্রই তার পরিবারের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে যেখান থেকে আর কাউকে আলাদা করা সম্ভব হবে না। এভাবেই ধীরে ধীরে শুরু হলো আকাশের নতুন জীবন। মুখে কোনো কথা নেই, বুকের ভেতর হাজার ঝড়, তবু বাইরে থেকে সে যেন একেবারে নির্বিকার। প্রতিদিন চুপচাপ অফিসে যেত, নিজের কাজ করত, তারপর নিঃশব্দে চৌধুরী ভিলায় ফিরে আসতো। দুর্ঘটনার পর মুখের দাড়ি কেটে ফেলতে হয়েছে, আগের হেয়ার কাটিংও নেই, তাই বাইরে তাকে দেখলে অনেকেই কয়েক মুহূর্ত তাকিয়ে থাকতো। পরিচিত কেউ কেউ যেন চিনতে গিয়েও দ্বিধায় পড়ে যেত। অথচ আকাশের কাছে নিজের চেহারা বদলে যাওয়াটাই ছিল যেন এক ধরনের আশীর্বাদ। অন্তত মানুষ তাকে দেখে সঙ্গে সঙ্গে সেই অপমানজনক ভিডিওটার কথা মনে করতে পারছে না। কিন্তু চৌধুরী ভিলায় পা রাখার পর থেকে আকাশের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হতো। বিশেষ করে কোনো এক অদৃশ্য উপস্থিতি যেন তার চারপাশে ঘুরে বেড়াতো। বুকের ভেতর হঠাৎ শুরু হয়ে যেত ধুক ধুক ধুক, হৃদস্পন্দন এত দ্রুত বেড়ে যেত যে আকাশ নিজের অস্থির হয়ে বুকের উপর হাত রেখে বসে থাকতো। সে বুঝতে পারতো না কেন এমন হচ্ছে, নিজের হৃদয়কে প্রশ্ন করেও কোনো উত্তর পেত না। অন্যদিকে মেঘের অবস্থাটাও ছিল ঠিক একই রকম। নিজের ঘরে সারাদিন চুপচাপ বসে থাকতো সে, চোখের পানি যেন তার নিত্যসঙ্গী হয়ে গেছে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। সারাদিনে অনেক কষ্ট করে আসলাম চৌধুরী মেয়ের সামনে বসে বলতেন, মা একটু খা, এভাবে না খেয়ে থাকলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। বাবার অনুরোধে মেঘ দু এক লোকমা মুখে তুলত, সেটুকু যেন সারাদিনের খাবার। তারপর আবার জানালার পাশে গিয়ে বসে থাকতো। তার পৃথিবীতে তখন একটাই চাওয়া, একটাই প্রার্থনা, তার হারিয়ে যাওয়া আকাশ যেন কোনোভাবে তার জীবনে ফিরে আসে। আর আশ্চর্যের বিষয়, আকাশ যখনই বাড়িতে থাকতো, মেঘের বুকের ভেতরেও তখন অদ্ভুত এক ঝড় শুরু হয়ে যেত। মেঘ বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করে ফেলতো। মনে হতো তার হৃদয় যেন কোনো অদৃশ্য মানুষের উপস্থিতি টের পাচ্ছে। অথচ সেই মানুষটি কে, কোথায় তা সে জানে না। একই ছাদের নিচে দুটো মানুষ, অথচ দুজনেই একে অপরের অচেনা। দুজনের হৃদয় একই ছন্দে কাঁপছে, কিন্তু কেউ জানে না সেই স্পন্দনের অপর প্রান্তে আসলে কে রয়েছে। এরই মধ্যে একদিন শারমিন চৌধুরীর মোবাইলে একটি ভিডিও এসে আসলো। ভিডিওটি খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল অনন্যার সেই নির্মম অপপ্রচার, আকাশকে নিয়ে বানানো ভিডিও, যেখানে তাকে অপমান করে বলা হয়েছে সে কখনো বাবা হতে পারবেন না, সে নাকি হিজড়া। ভিডিওটি যত এগোতে লাগলো, শারমিনের ঠোঁটের কোণে ততই ফুটে উঠল এক অদ্ভুত শয়তানি হাসি। তার মাথার ভেতর যেন মুহূর্তেই একটি নতুন পরিকল্পনার জন্ম নিল। অন্যদিকে আসলাম চৌধুরীর মনে তখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পুলিশের সামনে কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেওয়া, নিজের কোনো দাবি না থাকা, এত সৎভাবে কাজ করা, সবকিছু তাকে অবাক করেছিল। তিনি মনে মনে ভাবলেন, ছেলেটা এত সৎ, এত ভালো ব্যবহার করে, তাহলে সে কিভাবে এতিম হতে পারে? তার জীবনে নিশ্চয়ই এমন কোনো গল্প আছে যে গল্পটা সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু আকাশ তার অতীতের দরজা কারো সামনে খুলতে রাজি ছিল না। প্রতিদিন অফিস থেকে ফিরে নিজের ঘরে বসে সে শুধু একটি কথাই ভাবতো, আমি যদি এই দেশটা ছেড়ে কোথাও চলে যেতে পারতাম, আর কতদিন এভাবে মানুষের কাছ থেকে নিজের মুখ লুকিয়ে বেড়াবো। এই দেশে আমি ভালোবাসা হারিয়েছি, পরিবার হারিয়েছি, সম্মান হারিয়েছি, আর হারানোর মতো কি আছে? তারপর জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতো আকাশ। হয়তো কোনো একদিন এমন একটা জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ জানবে না আমি কে, কেউ আমার অতীত জানবে না। অন্যদিকে মেঘের প্রার্থনাও তখন থামেনি। চোখ বন্ধ করে সে কাঁদতে কাঁদতে বলতো, হে আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না। আমার জীবনে যদি কোনো চাওয়া পূরণ করার থাকে, শুধু আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যদি তাকে একবার ফিরে পাই, তাহলে আর কোনো দিন তাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। এভাবেই কান্না, অপেক্ষা আর না পাওয়ার যন্ত্রণায় দিনগুলো গড়িয়ে যেতে লাগলো। অবশেষে সেই দিনটাও এসে গেল, যেদিন মেঘের সঙ্গে রাজন আহমেদের বিয়ে।
চৌধুরী ভিলা সেদিন আলোয় ঝলমল করছিল। বাড়ির চারপাশে সাজসজ্জা, অতিথিদের আনাগোনা, হাসি, আনন্দ, ব্যস্ততা সব মিলিয়ে যেন উৎসবের আবহ। কিন্তু সেই উৎসবের মাঝেও মেঘের মুখে কোনো আনন্দ ছিল না। তার মনে হচ্ছিল তাকে যেন বিয়ের সাজে সাজিয়ে আনন্দের আসরে নয়, বরং ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। চারপাশের মানুষ, হাসি, আনন্দ তার কানে পৌঁছাচ্ছিল, কিন্তু তার কাছে সবকিছুই যেন দূরের কোনো শব্দ। তার চোখ বারবার অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। আর ঠিক সেই সময় চৌধুরী ভিলার অন্য প্রান্তে নিচের ঘরে একা বসেছিল আকাশ। বিয়ে বাড়ির কোলাহল তার কানে আসছিল, অথচ তার বুকের ভেতর তখন সেই একই অদ্ভুত শব্দ। আকাশ বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করলো। সে জানতো না কেন আজ তার হৃদয়টা এত অস্থির। শুধু মনে হচ্ছিল খুব কাছেই এমন কিছু ঘটছে যার সঙ্গে তার নিজের জীবনের গভীর কোনো সম্পর্ক রয়েছে। অন্যদিকে মেঘও একই সময়ে বুকের উপর হাত রেখে বসেছিল। তার হৃদয়ে ছুটে চলছে একই ছন্দে। একই বাড়ির দুই প্রান্তে বসে থাকা দুজন মানুষ তখনও জানতো না ভাগ্য তাদের দুজনকে আবার মুখোমুখি দাঁড় করানোর জন্য কি ভয়ঙ্কর এক সত্য লুকিয়ে রেখেছে। চৌধুরী ভিলায় তখন বিয়ের আনন্দের ঢেউ। বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আলো, সাজসজ্জা, অতিথিদের আনাগোনা সব মিলিয়ে চারপাশ মুখরিত। অথচ সেই আনন্দের মাঝেও যেন দুটি মানুষ সম্পূর্ণ আলাদা এক পৃথিবীতে দাঁড়িয়েছিল। একদিকে মেঘ বউ সেজে সজ্জিত হয়েও মুখটা গোমড়া করে বসে আছে। চোখের কোণে জমে থাকা কান্না বারবার মেকআপ নষ্ট করে দিচ্ছে। কয়েকবার তাকে নতুন করে সাজাতে হয়েছে, কিন্তু যতই সাজানো হোক তার মুখের বিষণ্ণতা কিছুতেই ঢাকা যাচ্ছিল না। বিয়েটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। শুধু বারবার মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্টকে বুকের ভেতর চেপে রাখছিল। মনে হচ্ছিল নিজের ইচ্ছার বিরুদ্ধে বিষপান করে সেই বিষই তাকে হজম করতে হচ্ছে। অন্যদিকে নিজের ঘরে বসে আকাশ যেন নিজের অস্তিত্বটাই খুঁজে বেড়াচ্ছিল। এত মানুষের ভিড়, এত আনন্দ, অথচ তার ভেতরটা কেমন ফাঁকা। কিছুক্ষণ পর আসলাম চৌধুরী তাকে ডাকলেন। আকাশ ঘর থেকে বেরিয়ে এসে এক পাশে নীরবে দাঁড়িয়ে রইল। তখনও বরযাত্রী আসেনি। হঠাৎ বাড়ির ভেতর থেকে নারীদের ব্যস্ত কণ্ঠ, হাসাহাসি আর শোরগোল শোনা গেল। সবাই সিঁড়ির দিকে তাকিয়ে গেল। বউ সাজে মেঘকে নিচে নামিয়ে আনা হচ্ছে। মেঘ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিল, চোখে মুখে চাপা কান্নার ছাপ, মাথা নিচু, অথচ প্রতিটি পদক্ষেপ যেন তার হৃদয়ের উপর ভারী পাথর হয়ে পড়ছে। আর ঠিক সেই মুহূর্তে আকাশের চোখ স্থির হয়ে গেল মেঘের উপর। এই প্রথম সে মেঘকে দেখল। মুহূর্তটুকু যেন সময়কে থামিয়ে দিল। আকাশের বুকের ভেতর হঠাৎ শুরু হলো অস্বাভাবিক এক ঝড়। হৃৎপিণ্ড যেন তার সমস্ত নিয়ম ভেঙে ছুটতে শুরু করেছে। মনে হচ্ছে আর কয়েক মুহূর্ত পরেই পাঁজরের হাড় ভেঙে বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। বিয়ে বাড়ির সানাই, গান, মানুষের কোলাহল সবকিছু যেন মুহূর্তের মধ্যে তার কাছে ম্লান হয়ে গেল। শুধু মেঘকে দেখা যাচ্ছিল। আকাশে ঠোঁট নাড়ল, অজান্তে তার মুখ থেকে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, এই যেন কোনো স্বর্গের হুর। আল্লাহ যেন নিজের হাতে খুব যত্ন করে তাকে বানিয়েছেন। মেঘ যত নিচে নামছিল তার নিজের হৃদস্পন্দন যেন তত দ্রুত হচ্ছিল। একসময় নিজের হৃৎপিণ্ডের শব্দই যেন তার কানে এত জোরে বাজতে লাগলো যে বিয়ের বাড়ির সমস্ত সানাই, গান আর মানুষের কোলাহল তার কাছে মিলিয়ে গেল। আর তারপর মেঘ আকাশের সামনে দিয়ে হেঁটে গেল। একই ছাদের নিচে মাত্র কয়েক হাত দূরত্বে দাঁড়িয়েছিল দুই মানুষ। এক সময় যারা একে অপরকে না দেখেও ভালোবেসেছিল, একে অপরের কণ্ঠস্বরের সঙ্গে হৃদয় বেঁধেছিল, আজ তারা সামনাসামনি দাঁড়িয়েও একে অপরকে চিনতে পারল না। তবুও তাদের হৃদয় যেন চিনে ফেলেছিল। দুজনের বুকের ভেতর একই অস্থিরতা। এমন কেন লাগছে? মনে হচ্ছে আমার খুব আপন কেউ আমার পাশে আছে, অথচ আমি তাকে চিনতে পারছি না। আমার বুকের ভেতরটা এমন করছে কেন? আকাশ দুই হাত দিয়ে নিজের বুক চেপে ধরে বলে, আমার হার্টবিট এভাবে দুক দুক করছে কেন? আমার পাঁজরটা ভেঙে যাবে না তো? দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল, যেন বাতাসও তাদের ফুসফুসে ঢুকতে কষ্ট পাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ চিৎকার উঠল, বরযাত্রী এসেছে। মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। সবাই গেটের দিকে ছুটে গেল। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল রাজন সাধারণ পোশাকে তার বাবা মাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছে। তাদের এমন আচরণ দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল।
কেউ কিছু বুঝে ওঠার আগেই রাজনের বাবা সাজ্জাদ আহমেদ সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এই বিয়ে হবে না। মুহূর্তেই পুরো বিয়ের বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সাজ্জাদ আহমেদ এবার আসলাম চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আসলাম চৌধুরী, আপনার মেয়ে একজন মানসিক রোগী। একজন পাগল মেয়েকে আমাদের কাছ থেকে লুকিয়ে আপনি আমাদের ধোঁকা দিয়েছেন। ব্যবসায়িক সম্পর্কে কথা মাথায় রেখে এতক্ষণ চুপ ছিলাম, তা না হলে আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা করার ব্যবস্থা করতাম। কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করলো সবাইকে। এক মুহূর্ত আগেও যে বাড়ি হাসি আনন্দে মুখর ছিল, সেখানে হঠাৎ এমন নীরবতা নেমে এলো যে মনে হলো পুরো বাড়িটায় যেন কবরস্থানে পরিণত হয়েছে। মেঘের মুখে অবশ্য অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। বিয়ে ভেঙে যাচ্ছে, এই খবরটা তার কাছে আনন্দের হওয়ার কথা, কিন্তু পরমুহূর্তেই বাবার মুখের দিকে তাকিয়ে সে হাসি মিলিয়ে গেল। আসলাম চৌধুরীর মুখ যেন মুহূর্তেই বিবর্ণ হয়ে গেছে। তার মাথার উপর যেন পুরো আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটিটাও যেন সরে গেছে। কাপা হাতে তিনি সাজ্জাদ আহমেদের সামনে হাত জোড় করে বললেন, প্লিজ ভাই সাহেব, এত আত্মীয় স্বজন, এত মেহমানের সামনে আমার মান সম্মান নষ্ট করবেন না, আমার মেয়ের জীবনটা নষ্ট করবেন না। সাজ্জাদ আহমেদ ঠান্ডা গলায় বললেন, দেখুন ভাই সাহেব, আমি এই পাগল মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়ে সারা জীবন তার চিকিৎসার পেছনে টাকা ওড়াতে পারবো না। তবে বিয়ে যদি করতেই হয় আর আমার ছেলে যদি এই মেয়েকে বিয়ে করে, তাহলে আপনার সম্পত্তির অর্ধেক আমার ছেলের নামে লিখে দিতে হবে। কথাটা শুনে আসলাম চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। এতক্ষণে তিনি বুঝতে পারলেন এই মানুষটি তার মেয়ের জীবন নয়, তার সম্পত্তির দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা শারমিন চৌধুরীর মাথায় সেই অদ্ভুত পরিকল্পনাটা আবারও জেগে উঠল। সে আসলাম চৌধুরীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এরা তোমার মেয়েকে বিয়ে করতে আসেনি, তোমার টাকাকে বিয়ে করতে এসেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই বাড়িতে গেলে আমার মেয়ে কোনো দিনও সুখী হবে না। আসলাম চৌধুরী অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালেন। সৎ মা কখনো সৎ মেয়ের ভালো চায় না, এ কথাটা সত্যি হলেও এই মুহূর্তে শারমিনের কথাগুলোই যেন তার কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হলো। তিনি ভারী কণ্ঠে বললেন, এত আত্মীয় স্বজনের সামনে যদি বিয়েটা ভেঙে যায়, তাহলে আমার মান সম্মান সব ভেঙে তো যাবেই, কিন্তু তার থেকেও বড় কথা, আমার মেয়ের জীবন আরো খারাপ হয়ে যাবে। আমি এখন কি করব? শারমিন এবার বলল, তোমার অর্ধেক সম্পত্তি মানে কমপক্ষে 2000 কোটি টাকার সম্পদ। সেই সম্পদ দিয়ে তুমি মেয়ের বিয়ে দিতে পারবে ঠিকই, কিন্তু তার সুখ কিনতে পারবে না। তবে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। আসলাম চৌধুরী বিস্মিত চোখে তাকালেন। কি বুদ্ধি? শারমিন ধীরে ধীরে বলল, বাড়িতে যে ছেলেটাকে তুমি আশ্রয় দিয়েছো, তুমি তো বলেছিলে ছেলেটা খুব সৎ, তার মধ্যে কোনো লোভ নেই। তাহলে একটা কাজ করো, তোমার মেয়ের সঙ্গে ওই ছেলেটার বিয়ে দিয়ে দাও, তাকে এই বাড়ির ঘর জামাই করে রেখো। তোমার মেয়েও তোমার চোখের সামনে থাকবে, আর তোমার সম্পত্তিও কোনো লোভী মানুষের হাতে তুলে দিতে হবে না। কথাটা শুনে আসলাম চৌধুরীর চোখে মুখে যেন হঠাৎ আশার আলো জ্বলে উঠল। তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। আকাশ তখনও কিছু জানে না, এক পাশে নীরবে দাঁড়িয়ে আছে সে। তার চোখে কোনো কৌতূহল নেই, শুধু সেই অদ্ভুত অস্থিরতা। সাজ্জাদ আহমেদ আবারও বললেন, আসলাম চৌধুরী, আপনি কি আমার শর্তে রাজি? না হলে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি, এই বিয়ে হবে না। আসলাম চৌধুরী এবার আর হাত জোর করলেন না, বরং ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে সাজ্জাদ আহমেদের সামনে গিয়ে দাঁড়ালেন। আমিও চাই না আপনার মতো লোভী মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক হোক। আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কথাটা শুনে পুরো বাড়ি আবারও নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না, কয়েক মুহূর্ত আগেও যে বাবা মেয়ের মান সম্মানের জন্য হাত জোর করে অনুরোধ করছিলেন, তিনি এখন এত দৃঢ়ভাবে সেই বিয়ে প্রত্যাখ্যান করছেন। সাজ্জাদ আহমেদের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তার মনে হলো তার সাজানো পুরো পরিকল্পনাটা চোখের সামনে ধসে পড়েছে। যে সম্পত্তি পাওয়ার স্বপ্নে সে নিজের ছেলের বিয়ে পর্যন্ত সাজিয়েছিল, সেই স্বপ্ন যেন এক মুহূর্তে মাটির সঙ্গে মিশে গেল। আর অন্যদিকে আকাশ তখনও কিছুই জানে না, কিন্তু তার অজান্তেই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়া হয়ে গেছে। সাজ্জাদ আহমেদ যে অহংকার আর লোভের জোরে আসলাম চৌধুরীকে অপমান করে
তার সম্পত্তির অর্ধেক হাতিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিল। মুহূর্তের মধ্যেই সেই স্বপ্ন যেন নিজের চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চারপাশের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের চাপা হাসি, ফিসফাস আর কটাক্ষ তার বুকের ভেতর বিষের মতো বিঁধতে লাগলো। কেউ আড়ালে বলল, ছেলের বিয়ে ঠিক করেও বউ বাড়িতে আনতে পারলো না। আরেকজন মুচকি হেসে বলল, সম্পত্তির লোভে যে ফাঁদ পেতেছিল শেষ পর্যন্ত সেই ফাঁদে নিজেই আটকা পড়ল। সাজ্জাদ আহমেদ লজ্জায় মাথা নিচু করে ফেলল। কোনো কথার জবাব দেওয়ার মতো মুখ তার আর অবশিষ্ট ছিল না। ছেলে রাজন, স্ত্রী এবং কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে সে দ্রুত চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তাদের চলে যাওয়ার পর মেঘের মুখে ফুটে উঠল এক অদ্ভুত বিজয়ের হাসি। কিন্তু সেই হাসির আড়ালেও ছিল অজানা এক শূন্যতা, কারণ সে জানতো না তার জীবনের পরবর্তী অধ্যায়টা কি হতে চলেছে। সাজ্জাদদের গাড়ি চোখের আড়াল হতে আসলাম চৌধুরী আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দ্রুত আকাশের কাছে গিয়ে তার কবজি ধরে বললেন, আবরার, আবরার আমার সঙ্গে একটু এসো তো। আকাশ কিছু বুঝে ওঠার আগেই আসলাম চৌধুরী তাকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। তারপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে হঠাৎ তার দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে অসহায় কণ্ঠে বললেন, তোমার কাছে হাত জোড়ো করে তোমার বাবার বয়সী একজন মানুষ যদি কিছু চায়, তুমি কি তাকে ফিরিয়ে দেবে আবরার? কথাটা শুনে আকাশ বিস্মিত চোখে তার দিকে তাকালো, আস্তে করে বলল, আঙ্কেল, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আবার হারানোর মতো কিছু নেই। আল্লাহর রহমতে আপনি আমাকে নতুন একটা জীবন দিয়েছেন, তাই আমার পুরো জীবনটাই তো আপনার কাছে ঋণী। আসলাম চৌধুরীর চোখের কোণের পানি জমে উঠল। তিনি এবার আরো শক্ত করে আকাশের হাত ধরে বললেন, যেখানে তোমার হারানোর কিছু নেই সেখানে এই অসহায় বাবাটার মুখের দিকে তাকিয়ে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। কথাটা যেন বজ্রপাতের মতো আকাশের মাথার উপর আছড়ে পড়ল। সে কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। বুকের ভেতর আবার সেই অস্বাভাবিক ধুকবুকানি শুরু হয়ে গেল। অবশেষে ভাঙা গলায় বলল, আঙ্কেল, আপনি কি ভেবেচিন্তে কথাটা বলছেন? আমি একজন এতিম। এই দুনিয়ায় আমার কেউই নেই, বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই। আর আপনি এত বড় একজন মানুষ, আপনার মতো মানুষের মেয়েকে আমার মতো একজন গরিব নিঃস্ব এতিমের সঙ্গে বিয়ে দেবেন কেন? আসলাম চৌধুরী মৃদু হেসে বললেন, তোমার টাকা পয়সা আমার দরকার নেই, তোমার মা বাবা আছে কি নেই সেটাও আমার কাছে বড় বিষয় নয়। আজ থেকে তুমি আমার বাড়ির ছেলে, আমার মেয়েকে বিয়ে করে তুমি এই বাড়িতেই থাকবে, তুমি আমার ছেলের মতো থাকবে। আকাশ নীরবে তার মুখের দিকে তাকিয়ে রইল। একজন মানুষ যে তাকে চিনতই না, যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, সে মানুষটি আজ তাকে নিজের পরিবারের একজন করে নিতে চাইছে। আসলাম চৌধুরী বারবার অনুনয় বিনয় করতে লাগলেন। শেষ পর্যন্ত আকাশ দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আসলাম চৌধুরীর মুখে যেন মুহূর্তেই স্বস্তির আলো ফুটে উঠল। ধন্যবাদ আবরার, তুমি আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দিলে। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বললেন, আমি তোমার জন্য একটা পাঞ্জাবি পাঠাচ্ছি, এটা পরে প্রস্তুত হয়ে বাইরে এসো। কিছুক্ষণ পর শারমিন চৌধুরীর হাতে করে একটা পাঞ্জাবি আকাশের ঘরে পৌঁছে গেল। আসলাম চৌধুরী তখন মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। মেঘ তখনও বিয়ের সাজে বসেছিল। কিছুক্ষণ আগেও রাজনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ায় তার বুকের ভেতর স্বস্তির ঢেউ উঠেছিল, কিন্তু বাবার মুখের দিকে তাকাতেই সেই স্বস্তি মুহূর্তে মধ্যে মিলিয়ে গেল। আসলাম চৌধুরী ধীরে ধীরে বললেন, মা, আমাদের বাসায় যে ছেলেটা আছে, কিছুদিন আগে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সঙ্গেই তোমার বিয়ে হবে। আজ থেকে তোমরা দুজনেই এই বাড়িতেই থাকবে। মেঘের চোখ বড় হয়ে গেল। কি বলছো বাবা? আমি তাকে চিনি না, জানি না, এমনকি তার নামটাও জানি না। আমি কিভাবে হুট করে একজন অচেনা মানুষকে বিয়ে করব? আসলাম চৌধুরী মেয়ের হাত ধরে ফেললেন। তার চোখে মুখে তখন একজন বাবার অসহায়ত্ব স্পষ্ট। ছেলেটার নাম আবরার, খুব ভালো সৎ ছেলে। রাস্তায় দুর্ঘটনার পরও কোটি কোটি টাকার ক্ষতিপূরণের লোভ করেনি। এমন মানুষ এখন আর সহজে পাওয়া যায় না। পরিচয় আজ নেই তো কি হয়েছে, বিয়ের পর ধীরে ধীরে পরিচিতি হবে, একে অপরকে বুঝবে। মেঘ বাবার মুখের দিকে তাকিয়ে রইল। এতক্ষণে সে বুঝতে পারল তার বাবা কতটা অসহায় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। বাবার চোখের সেই অনুনয় যেন তার সমস্ত প্রতিবাদকে ধীরে ধীরে নিস্তেজ করে দিল। কিছুক্ষণ নীরব থাকার পর মেঘ আস্তে করে মাথা নাড়ল। হ্যাঁ বাবা। আসলাম চৌধুরীর বুক থেকে যেন একটা ভার নেমে গেল। তিনি দ্রুত আকাশের ঘরে ফিরে এলেন। আবরার, তুমি রেডি তো?
আমি আমার মেয়েকে রাজি করিয়েছি। আকাশ পাঞ্জাবি পরে উঠে দাঁড়ালো, তারপর একটু ইতস্তত করে বলল, আঙ্কেল একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি শুনেছি আপনার মেয়ে মানসিকভাবে অসুস্থ। আসলাম চৌধুরী মৃদু হেসে মাথা নাড়লেন। আমার মেয়েটা পাগল নয় আপনার, সে শুধু তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে ভেঙে পড়েছে। মানুষ তার সেই কষ্টের নাম দিয়েছে মানসিক রোগ। আকাশ আর কোনো প্রশ্ন করলো না। আসলাম চৌধুরীর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, মেয়েটা পাগল হোক কিংবা মানসিকভাবে অসুস্থ, তাতে আমার কি? আমার তো এই জীবনে কিছু চাওয়ার নেই, হারানোর মতো তো অবশিষ্ট কিছুই নেই। কিছুক্ষণের মধ্যেই চৌধুরী বাড়ির ভেতরে আবার ব্যস্ততা শুরু হলো। বড় কোনো আয়োজন নয়, কোনো জাঁকজমকও নয়, কয়েকজন নিকট আত্মীয়, পরিবারের সদস্য আর সাক্ষীদের উপস্থিতিতে ইসলামের নিয়ম কানুন মেনে সম্পন্ন হলো সেই বিয়ে। কাজী যখন আকাশ মাহমুদ আবরার ও সায়রা তাবাসুম মেঘের বিয়ে ঘোষণা দিলেন, তখন চারপাশের মানুষ আনন্দে মুখর হয়ে উঠলেও দুজন মানুষের পৃথিবী যেন সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। আকাশ মাথা নিচু করে বসে রইল, আর মেঘ, তার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। যে হৃদয় এতদিন ধরে শুধু একজন মানুষকে খুঁজেছে, যে ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি রাত কেঁদেছে, আজ সেই হৃদয়কেই অন্য একজনের হাতে তুলে দেওয়া হলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল মেঘের। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, আকাশ তুমি কোথায়? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, অথচ আজ তোমাকে ছাড়াই অন্য একজনের স্ত্রী হয়ে গেলাম। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, তখনও পর্দার আড়ালে দাঁড়িয়েছিল আকাশ। কারণ মেঘ জানতো না, যার জন্য তার হৃদয় প্রতিদিন কেঁদেছে, যার নাম উচ্চারণ করলেই বুকের ভেতর ঝড় উঠেছে, সেই আকাশই আজ তার স্বামী হয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে নির্মম সত্যটা হলো, দুজনের হৃদয় একে অপরকে চিনে ফেলেছিল, অথচ তাদের চোখ তখনও একে অপরকে চিনতে পারেনি। বিয়ে শেষ হওয়ার পর একে একে আত্মীয় স্বজনেরা বিদায় নিতে শুরু করলো। কিছুক্ষণ আগেও যে বাড়িটা মানুষের কোলাহল, হাসি আর ব্যস্ততায় মুখর ছিল, ধীরে ধীরে সেখানে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। যেন এত বড় একটা ঘটনার পর বাড়িটাও একটু থমকে দাঁড়িয়েছে। সবাই যখন প্রায় চলে গেছে, তখন মেঘের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডাক্তারটি আসলাম চৌধুরীর সামনে এসে দাঁড়ালেন। মৃদু হেসে বললেন, আসলাম, তুমি খুব ভালো একটা কাজ করেছ। মেয়েটাকে এই পরিবারের হাতে তুলে না দিয়ে নিজের ঘরের একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছ। মেঘের বর্তমান অবস্থার কথা বিবেচনা করলে এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। আসলাম চৌধুরী কৃতজ্ঞতার সঙ্গে ডাক্তারের হাত ধরে বললেন, ধন্যবাদ ডাক্তার, তবে বুদ্ধিটা আমার নয়, আমার স্ত্রী শারমিনী আমাকে কথাটা বলেছিল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, এখন মেঘের জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। বিয়ের পর ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তবে একটা বিষয় আমার মনে হয় আপনার এখনই করা উচিত। আপনি অফিস আর ব্যবসার দায়িত্ব কিছুটা ছেড়ে দিয়ে মেঘকে সেখানে বসান। আজ না হোক একদিন তো আপনার কোম্পানির দায়িত্ব তাকে নিতেই হবে। এখন থেকেই যদি তাকে দায়িত্বের মধ্যে আনা যায়, তাহলে সারাদিন নিজের কষ্ট নিয়ে পড়ে থাকার সুযোগ কমবে। কাজের মধ্যে থাকলে ধীরে ধীরে সে নিজের জীবনটাকে নতুন করে সাজাতে শিখবে। কথাগুলো বলে ডাক্তার আর দাঁড়ালেন না। আসলাম চৌধুরী কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর নিজের মনেই বললেন, ডাক্তার ঠিকই বলেছে, এটাই করতে হবে। খুব শীঘ্রই মেঘকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল শারমিন চৌধুরী। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলেও সে তা কাউকে বুঝতে দিল না। তার মনের ভেতর তখন অন্য এক হিসাব চলছিল। কি সুন্দর করে সতীনের মেয়েটাকে একজন পুরুষত্বহীন মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। মেয়ে কখনো মা হতে পারবে না, আর তার মাধ্যমে এই বিশাল সম্পত্তির কোনো উত্তরাধিকারেও আসবে না। এই চিন্তাটা তাকে ভেতর থেকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল। আকাশকে নিয়ে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখার পর থেকে পরিকল্পনাটা তার মাথায় ঘুরছিল। আজ সেই পরিকল্পনায় বাস্তবে পরিণত হয়েছে, কিন্তু মুখে তার ছিটেফোঁটা প্রকাশ পেল না। আসলাম চৌধুরী তখন নিজের হাতে মেঘকে অল্প কিছু খাবার খাইয়ে দিলেন।
মেঘ অনিচ্ছায় কয়েক লোকমা খেলো। অন্যদিকে আকাশও সামান্য হালকা খাবার খেয়ে নিল। তার ভেতরটা তখনও অদ্ভুত এক শূন্যতায় ভরা। মেঘকে তার ঘরে পৌঁছে দিয়ে আসলাম চৌধুরী কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তারপর আকাশের দিকে ফিরে বললেন, আবরার, মেয়েটা তার ভালোবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়েছে। তুমি ওকে সময় দাও, ধৈর্য ধরে বোঝাবে, ভালোবাসা দিয়ে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করো। আকাশ শুধু মাথা নাড়লো। জি আঙ্কেল। কিন্তু আসলাম চৌধুরী চলে যাওয়ার পর আকাশের ঠোঁটে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ও বলল, দুনিয়াটা সত্যিই কত অদ্ভুত, তাই না? একদিকে অনন্য আমার ভালোবাসাকে পায়ের নিচে দিয়ে পিষে দিয়েছে, আমার সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, এমনভাবে আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছে যে সমাজের সামনে মুখ দেখানোর পথটুকু আমার জন্য বন্ধ হয়ে গেছে। আর অন্যদিকে এই মেয়েটা মেঘ তার ভালোবাসার মানুষকে হারিয়ে নিজেই ভেঙে পড়েছে। দুজনের গল্পই যেন দুই বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই মানুষ। ভাবতে ভাবতে আকাশ ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলাই ছিল। সে দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন শুরু হলো। হৃৎপিণ্ড যেন হঠাৎ তার সমস্ত নিয়ন্ত্রণ অস্বীকার করে ছুটতে শুরু করলো। আকাশ এক মুহূর্তের জন্য থেমে গেল। আবার কেন? এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেই নেই। অন্যদিকে ঘরের ভেতর বসে থাকা মেঘের অবস্থা একই। আকাশ দরজার ভেতর পা রাখতেই মেঘের বুকের ভেতরও শুরু হলো সেই অচেনা ঝড়। মনে হচ্ছিল বুকের পাঁজর ভেঙে হৃৎপিণ্ডটা বুঝি বাইরে বেরিয়ে আসবে। মেঘ নিজের বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করে ফেললো আর ভাবছে, কয়েকদিন ধরে আমার এমন হচ্ছে কেন? আমার নিজের হৃদস্পন্দনটাই যেন আমার অবাধ্য হয়ে গেছে। আমার অনুমতি ছাড়াই কেন এভাবে ছুটছে? কার জন্য এমন হচ্ছে আমার? আকাশও থমকে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, মেঘ যখন সিঁড়ি দিয়ে নেমে আমার সামন দিয়ে হেঁটে যাচ্ছিল তখনও তো আমার বুকের ভেতরটা এমন ঝড় উঠেছিল, কিন্তু কেন? আমি তো তাকে চিনি না। সে ধীরে ধীরে ঘরের ভেতর এগিয়ে যেতে লাগলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে যেন দুজনের হৃদস্পন্দন আরো দ্রুত হয়ে উঠতে লাগলো। আকাশ যত এগিয়ে মেঘের কাছে আসছিল, মেঘের বুকের ভেতরের অস্থিরতাও তত বাড়ছিল। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঘরের নীরবতার মধ্যেও যেন তাদের বুকের ভেতর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। মেঘ আর স্থির থাকতে পারলো না। সে নিজের বুকের উপর হাত রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর মাথা নিচু করে আকাশের দিকে কয়েক পা এগিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে আকাশের নিঃশ্বাস যেন হঠাৎ আটকে গেল। সে স্থির হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে। কেন জানি মনে হলো এই মুখটা সে কোথাও দেখেছে, কোথাও, কখন, কোন জীবনে। উত্তরটা তখনও দুজনের অজানা। শুধু তাদের হৃদয় দুটো যেন বহুদিন আগেই একে অপরকে চিনে ফেলেছিল। দুজন মানুষ প্রথমবার মুখোমুখি দাঁড়িয়েছে, অথচ তাদের হৃদয় যেন বলেছে, এই দেখা আজকের নয়, এই মানুষটি বহুদিন ধরেই তার অপেক্ষায় ছিল। মেঘ ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে এমন এক অস্থিরতা যেন বুকের ভেতর জমে থাকা কোনো ভার নামানোর জন্য সে মরিয়া হয়ে উঠেছে। আকাশ দেখল মেঘ তার সামনে এসে ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকছে। সে মনে করলো হয়তো তাকে সালাম করার জন্যই মেঘ নিচু হচ্ছে, কিন্তু পর মুহূর্তেই ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু। মেঘ হঠাৎ আকাশের পা দুটো জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলো। আকাশ যেন মুহূর্তের মধ্যে পাথরের মূর্তিতে পরিণত হলো। শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। কিছুক্ষণ সে বুঝতেই পারল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। আর মেঘ কান্নায় ভেঙে পড়ে কাপা কণ্ঠে বলল, আমি বাবার কথায়, বাবার আবেগে পড়েই আপনাকে বিয়ে করেছি। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার কাছে কোনো ধরনের স্ত্রীর অধিকার আশা করবেন না প্লিজ। আপনার কাছে আমি আমার সতীত্ব ভিক্ষা চাইছি। কথাগুলো আকাশের কানে পৌঁছালেও যেন বিশ্বাস করতে পারছিল না সে। মনে হচ্ছিল কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে। কিন্তু কয়েক মুহূর্ত পর বাস্তবতাটা স্পষ্ট হয়ে উঠল। তার হারানোর মতো কিছু ছিল না। পাওয়ার আশাতেও সে এই বিয়েতে আসেনি। তাই নিজের ভেতরের অস্থিরতাকে সামলে আকাশ মেঘের দুটো বাহু ধরে তাকে ধীরে ধীরে তুলে খাটের উপর বসিয়ে দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? যদি কোনো সমস্যা না থাকে আমাকে সবকিছু বলতে পারেন। আকাশের কণ্ঠে কোনো রাগ ছিল না, কোনো অভিযোগও ছিল না। সেই শান্ত ব্যবহার মেঘকে কিছুটা স্বস্তি দিল। চোখের পানি মুছে সে ধীরে ধীরে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি, অনেক ভালোবাসি।
নিজের জীবনের চেয়েও বেশি, কিন্তু তাকে হারিয়ে ফেলেছি। সে এখন কোথায় আছে, কেমন আছে, কোন পরিস্থিতির মধ্যে আছে কিছুই জানি না। তার সঙ্গে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। আপনিও আশা করি এর চেয়ে বেশি কিছু জানতে চাইবেন না। মেঘের প্রতিটি শব্দ যেন আকাশের বুকের পুরনো ক্ষতগুলো আবার খুলে দিচ্ছিল। তার চোখের কোণ বেয়ে অজান্তে জপ জপ করে পানি পড়তে শুরু করলো। মেঘ হঠাৎ সেটা দেখতে পেল। বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, আমি জানি বিয়ে নিয়ে একজন মানুষের অনেক স্বপ্ন থাকে। আমার কারণে আপনার সেই স্বপ্ন, আপনার জীবন সব কিছু নষ্ট হয়ে গেল। আমি আপনার কাছে দুহাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ, আপনি আর কাঁদবেন না। আকাশ দ্রুত নিজের চোখ মুছে নিল, তারপর মৃদু হেসে বলল, না না, আপনার কথা শুনে আমি কাঁদছি না, আমি নিজের ভাগ্যের ওপর কাঁদছি। আরেকটা কথা, সত্যি বলতে কি, আপনার কথাগুলো শুনে আমার কষ্ট হওয়ার চেয়ে 1000 গুণ বেশি ভালো লাগছে। মেঘ যেন কথাটা শুনে হঠাৎ ধাক্কা খেলো। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে আকাশের মুখের দিকে তাকিয়ে রইল। মনে হলো নিজের কানেই বুঝি ভুল শুনেছে। আপনি এসব কি বলছেন? আমি আপনার স্ত্রী। আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে, এই কথা শুনে আপনি কষ্ট পাওয়ার বদলে খুশি হচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আকাশ কিছুক্ষণ নীরব থাকলো, তারপর জানালার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ভালোবাসার মর্মটা আমি বুঝি। কাউকে হারানোর কষ্টটা সম্ভবত আপনার চেয়ে আমি একটু বেশিই বুঝি, কারণ আমিও কাউকে ভালোবেসেছিলাম। আকাশের কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। হারিয়ে ফেলেছি বললে অবশ্য ভুল হবে। সে আমার বিশ্বাসকে পায়ের নিচে মিশিয়ে দিয়েছে, আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। শুধু আমাকে ছেড়ে যায়নি, যাওয়ার আগে আমার সম্মানটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে। আকাশের কথাগুলো বলতে বলতে গলা কেঁপে উঠল, তবু সে নিজেকে সামলে নিল। মেঘের চোখ বড় হয়ে গেল। বুকের ভেতর হঠাৎ অজানা এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠলেও সে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, আমি আপনার একটা কথাও বুঝতে পারলাম না। আপনার সম্মান, আপনার বিশ্বাস, আপনার ভালোবাসাকে এইভাবে পায়ের নিচে পিষে আপনাকে ছুঁড়ে ফেলে চলে যাওয়ার মানে কি? আকাশ এবার মেঘের চোখের দিকে সরাসরি তাকালো। দুজনের চোখে তখনও দুটো আলাদা গল্পের অশ্রু, কিন্তু তারা কেউই জানতো না যে অতীতের মানুষটির কথা তারা একে অপরের কাছে বলছে। সেই মানুষ দুজনের গল্পের মাঝখানে আসলে তারাই দাঁড়িয়ে আছে। আকাশ তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা বহু বছরের ভার যেন সেই নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসতে চাইছে। কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বলল, অনন্যাকে আমি খুব ভালোবাসতাম। আমাদের ভালোবাসার শুরুটা ছিল অন্যরকম। একে অপরের সঙ্গে কথা না বলে, একে অপরের কণ্ঠ না শুনলেই যেন আমাদের গলা দিয়ে খাবারই নামতো না। সেই ভালোবাসার জন্য একদিন মা বাবার অবাধ্য হয়ে অনন্যাকে বিয়ে করেছিলাম। কথাগুলো বলতে বলতে আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মেঘ নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। এতক্ষণ সে ভাবছিল, ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে পৃথিবীতে বোধহয় শুধু সেই এমন ভাবে পড়ছে, অথচ তার সামনে বসে থাকা মানুষটিও যে একই আগুনে পড়ে ছাই হয়ে গেছে তা সে কল্পনাও করেনি। আকাশ আবার বলতে শুরু করলো, সেদিন বাবা আমাকে ত্যায্যপুত্র করেছিলেন। মা, ভাই, বোন সবাই আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। প্রিয় স্বজনদের কাছ থেকেও আমি এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তারপর এতটা কষ্ট পাইনি, কারণ তখন আমার কাছে অনন্যাই ছিল আমার পুরো পৃথিবী। তার মা বাবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। মনে হতো ওকে সুখী রাখতে পারলেই আমার জীবনটা সার্থক। আকাশ একটু থামলো, চোখ মুছে আবার বলল, একদিন আমার এক বন্ধু আমাকে বলেছিল আমার অফিসের বসের সাথে অনন্যার সম্পর্ক চলছে। কথাটা শুনে আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম যে বন্ধুর গায়ে হাতও তুলেছিলাম, তার সঙ্গে সম্পর্কও ছিন্ন করেছিলাম। আমি বিশ্বাস করতে চাইনি যে আমার অনন্যা এমন কিছু করতে পারে। তারপর আমাদের বিয়ে 2 বছর কেটে যায়, কিন্তু সন্তান হচ্ছিল না। ডক্টর দেখালাম, দুজনেই পরীক্ষা নিরীক্ষা হলো। পরদিন রিপোর্ট আনতে গিয়ে ডক্টর আমাকে বললেন আমার কোনো সমস্যা নেই, সমস্যা অনন্যার, সে কখনো মা হতে পারবে না। কথাটা শুনে মেঘের চোখ বড় হয়ে গেল, আর আকাশ যেন আর নিজেকে ধরে রাখতে পারলো না। বুকের ভেতর জমে থাকা কান্না অঝোর ধারায় বেরিয়ে এলো। মেঘ নরম গলায় বলল, তারপর কি হলো? আর কি কারণে অনন্যা আপনাকে এভাবে ছুঁড়ে ফেলে চলে গেল? আকাশ চোখ নামিয়ে বলল, সেদিন আমি অনন্যাকে হারানোর ভয়ে একটা ভয়ঙ্কর ভুল করেছিলাম। ডক্টরকে দিয়ে রিপোর্ট পরিবর্তন করিয়ে সমস্যাটা আমার নামে দেখিয়েছিলাম। আমি ভেবেছিলাম অনন্যা যদি জানতে পারে সে কখনো মা হতে পারবে না, তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তাই নিজের উপর দোষ নিয়েছিলাম। কিন্তু অনন্যা সেই রিপোর্টটা হাতের বানিয়ে কৌশলে আমার কাছ থেকে ডিভোর্সের কাগজে সই করিয়ে নিল। এরপর আকাশ শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মেঘকে খুলে বলল।
কিভাবে অনন্যা তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিভাবে তার সম্মান ধ্বংস করার জন্য তাকে পুরুষত্বহীন বলে প্রচার করা হয়েছিল, কিভাবে তাকে হিজড়া বলে অপমান করা হয়েছিল এবং কিভাবে সেই অপমানজনক ভিডিও মুহূর্তের মধ্যে মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়েছিল, কিছুই আকাশ গোপন করল না। সব শুনে মেঘ যেন পাথর হয়ে গেল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, শরীরের লোম দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ নির্বাক থাকার পর সে নিজেকে সামলে নিয়ে অবিশ্বাস ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, কি বলছেন আপনি? মেয়েটা আপনার সঙ্গে এত বড় প্রতারণা করেছে? আর আপনার বন্ধু যেদিন বলেছিল আপনার বয়সের সঙ্গে তার সম্পর্ক আছে, সেটাও সত্যি ছিল। আর কিছুদিন আগে আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেটাও আপনার? আকাশ ধীরে ধীরে মাথা নাড়ল, ঠোঁটে ফুটে উঠল এক অসহায় হাসি। হ্যাঁ, সে অভাগাটা আমি ছিলাম। একটু থেমে আকাশ নিচু গলায় বলল, আর সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি নিজেই জীবন শেষ করে তার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ভাগ্যক্রমে হয়তো বেঁচে গেছি। মেঘ আটকে উঠল। এসব আর বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। যা হারিয়েছেন হয়তো তার চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ নীরব থেকে মেঘ ধীরে বলল, আমি হয়তো এখন আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, কিন্তু আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি আমার কাছ থেকে পাবেন। আপনার প্রতি একজন স্ত্রী হিসেবে যে দায়িত্বগুলো আমার, সেগুলো আমি পালন করব। দুজনেই তখন একে অপরের জীবনের গল্প জেনে গেছে। মেঘ জেনেছে আকাশের কষ্ট, আকাশ জেনেছে মেঘের বুকের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসার যন্ত্রণা। অথচ তারা কেউই জানে না তারা দুজন আসলে একে অপরের সেই হারিয়ে যাওয়া গল্পের মানুষ। ভাগ্য কি নির্মম খেলায় না খেলছে তাদের সঙ্গে? যেদিন সত্যিটা তাদের সামনে প্রকাশ পাবে, সেদিন হয়তো দুজনেই বিষময় একে অপরের দিকে তাকিয়ে বলবে, আমার গল্পে তুমি। আকাশ ধীরে কণ্ঠে বলল, আপনার যতদিন সময় লাগে আপনার ভালোবাসার মানুষটাকে খুঁজে নিতে, আপনি সেই সময়টুকু নিন। ততদিন আমি কখনো আপনার কাছে ভালোবাসার অধিকার নিয়ে আসবো না। আর একটা কথা, আপনার অনুমতি ছাড়া আপনার শরীরে কখনো স্পর্শ করব না। যদি কোনোদিন মনে হয় আপনার ভালোবাসার মানুষকে আর ফিরে পাবেন না এবং আমাদের এই সংসারটাকে নতুন করে শুরু করা উচিত, সেদিন শুধু আমাকে বলবেন। আপনার নিচে শোয়ার দরকার নেই, মাঝখানে একটা কোলবালিশ রেখে আপনি এক পাশে, আমি অন্য পাশে শুয়ে থাকবো। আপনি আমাকে এতটুকু বিশ্বাস করছেন? আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না। আপনার এটা আমার বিশ্বাস। আপনি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আপনার অধিকার আদায় করতে চান, তাহলে আমার কিছু করার থাকবে না। কাউকে বলতেও পারবো না, প্রতিবাদও করতে পারবো না, কারণ সমাজের চোখে আপনি আমার স্বামী। কিন্তু আপনার কথা আর আপনার আচরণে আমি বুঝেছি আপনি কখনো এমনটা করবেন না। তাই আসুন, উপরে শুয়ে পড়ুন। কি মনে হয় বন্ধুরা, কি হতে পারে এরপর? ভয়ঙ্কর কিছু? অবশ্যই অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। বাকিটা এর পরেই জানতে পারবেন। ইনশাল্লাহ একদিন পরে দেওয়া হবে। আজ আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।